আমরা সাধারণত একটা ইগনিশিয়ার পার্সনকে তিনটা জায়গা থেকে পাই। একটা হলো কন্ট্রাডিক্টরি সিমটম, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপরে ভিতর থেকে একটা সাইন চলে আসে, দীর্ঘশ্বাস, কোন পরিস্থিতিতে কখন আসে, মানে শুধু করলাম আর ইগনিশিয়া দিলাম তা তো না, পরিস্থিতি আগে তৈরি হবে, তারপরে আমরা ইগনিশিয়ার কথা ভাববো। আর তৃতীয় হলো ইমোশনাল স্ট্রেস, স্যাডনেস, সরো, গ্রিফ, এই বিষয়টা আমরা বলতেছিলাম। তো আমরা এই তিনটাই স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে ডেভেলপ হচ্ছে, প্যাথোলজি গ্রো করছে, মানুষের মধ্যে এই স্ট্রেস গুলো আসছে। তো আমার মনে হয় গত তিনটা ক্লাস নিয়েছি, সম্ভবত তিনটা ক্লাস আপনারা এনজয় করতে পেরেছেন। ইগনিশিয়া আমাদের খুবই পরিচিত জিনিস, কিন্তু আমাদের কিছুটা ভুল, ইনফ্যাক্ট আমার মধ্যেও কিছুটা ভুল থাকতো, মানে ভুল ভাবনা ছিল। আমি যখন ইনিশিয়াল স্টেজে 2016-17 আগে যখন আমি ইগনিশিয়া ব্যবহার করতাম, তখন আমি মনে করতাম যে ডিসকনসার্টেড মানে আসলে পরাজিতই হয়ে যাওয়া। রবার্ট ব্রুশোর উদাহরণ আমরা জানতাম, শুনতাম যে সে পরাজিত হয়ে বসে গেছে, কিন্তু সে যে পরবর্তীতে আবার রিভল্ট করে আত্মবিশ্বাস যুগে সেই মাকড়াসার জাল বুনানোর পরিস্থিতি দেখে সে যে আবার যুদ্ধ করবে, করে জয় করবে, সেই থিঙ্কিংটা কিন্তু নিইনি। আমরা শুধু ডিসকনসেপ্ট মনে করছি, হাত গুটিয়ে বসে থেকে গেছে। তো এই কনসেপ্টটা আসলে মেলে না। ডিসকনসার্টেড এর মূল ওটা হলো ডিফিটেড, যে একদম হাত ছেড়ে সারেন্ডার করে ফেলছে, সেটা হলো ডিফিটেড। হ্যাঁ, তো ডিসকনসার্ট স্টেটের সাথে ওয়ারিড স্টেটটা থাকে, ওয়ারি থাকে এক ধরনের। হ্যাঁ, যদি একজন মানুষ পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে, সব ছেড়ে দেয় বা হাল ছেড়ে দেয়, তখন কি সেখানে কোনো অ্যাংজাইটি থাকবে, কোনো উদ্বিগ্নতা থাকবে? একটু চিন্তা করেন, আমি হাল ছেড়ে দিয়েছি, তাহলে আমার তো আর টেনশন না, আমি আর কি চিন্তা করব। 71-এ পাকিস্তান বাহিনী যখন সারেন্ডার করলো, তখন পরে তাদের আর চিন্তা নাই যে ঠিক আছে, ও গেছে গেছে, আমরা চলে যাই, জীবন বাঁচিয়ে পালায়ে যাই। সেখানে কিন্তু অ্যাংজাইটি থাকে না। কিন্তু ডিসকনসার্টেড স্টেটে কিন্তু এই অ্যাংজাইটিটা থাকে। পেশেন্টের মধ্যে চিন্তাটা থাকে যে কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো, কোথায় যেতে হবে, কি করতে হবে, এই বিষয়টা কিন্তু তার মধ্যে চলতে থাকে। এবং এই যে চলাটাই তার মধ্যে অরিড ভীতি তৈরি করে দেয়। আর ইগনিশিয়া তো খুব অ্যালার্ট পারসন, খুবই অ্যালার্ট। এই সে পরিস্থিতির হাবভাব দেখেই বুঝে ফেলতে পারে যে কি হতে যাচ্ছে, মুখ দেখেই বলে দিতে পারে যে এখন এই জিনিসটা হতে পারে। এইরকম অ্যালার্ট এবং সেন্সিটিভ পারসন। সে তো ওয়ারিড হবেই, যেভাবে সবকিছু চলছে এটাতে তো আমার অবস্থা খারাপ হতেই পারে, এটা নিয়ে তার মধ্যে ওয়ারিড চলে আসে। তাহলে ডিসকনসার্টেড মানে হচ্ছে পরাজিত হয়ে সবকিছু ছেড়ে দেওয়া না। ডিসকনসার্টেড এর আমরা কি বুঝেছিলাম, যে হারমোনিতে চলছিল, কোনো একটা কারণে হারমোনি বিশৃঙ্খল হয়ে গেল, সে তখন হত বুদ্ধি হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, আত্মসংযম হারায় ফেললো, হ্যাঁ, উদ্বিগ্ন হয়ে গেল। এই পর্যন্ত হলো ডিসকনসার্টেড। তো ডিসকনসার্টেড এর আগের কিছু ধাপ থাকে এবং পরের কিছু ধাপ বা স্টেপ থাকে, সেগুলো কি হতে পারে ওটা একটু জেনে নিই। তো ডিসকনসার্টেড এর মানে একটা পার্সন ডিসকনসার্টেড হয়ে যাবে, তার আগের স্টেট হলো ইগনিশিয়ার জন্য তীব্র একটা সেন্স কাজ করে তখন। হ্যাঁ, এই ডান্সিং করা মহিলা, এই হারমোনি বজায় রাখা মহিলা, হ্যাঁ, যে মুহূর্তে ডিসকনসার্টেড, হঠাৎ করে সাডেন ডিসকনসার্টেড হয়ে যায় না, তার আগে থেকেই একটা ভিতরে ভিতরে একটা তীব্র সেন্স একটা তৈরি হয়। এরা খুব সেন্সিটিভ, তাই না? আমরা তো দেখছি যে এরা খুবই সেন্সিটিভ। এই সেন্সিটিভ মানে এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি যে খুবই সেন্সিটিভ, সংকেতেই বুঝে যায়। মানে সমাজদার কে লিয়ে ইশারাই কাফি হে, একটা কথা আছে না, আপনি ইশারা দিলেই সে বুঝে যায়। এবং যথেষ্ট সতর্ক থাকে, অ্যালার্ট থাকে, দ্রুত অ্যাকশন নেয়। এটা হলো ডিসকনসার্টেড এর আগের অবস্থা। আর পরের স্টেটটা হলো সে হতাশ হয়ে গেছে। তার হতাশা মানে তার শেষ যে হোপ,
সে হোপটা শেষ, ডিসপেয়ার স্টেটে চলে যাচ্ছে, মানে হোপটাকে লস করে দিল, লস করে দিয়ে ডিসপেয়ার স্টেটে চলে যাচ্ছে। এখন ধরেন, যদিও রাজনৈতিক আলোচনা, কখনো না কখনো এই ভিডিওগুলা হয়তো পাবলিকলি আসতেও পারে, তো বলা উচিত না, তারপর আমি আপনাদের বোঝার জন্য বলছি। এই যে 71 সালে, একটু আগে বললাম যে পাকিস্তানিরা মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করলো, ব্যাগ এন্ড ব্যাগেজ পাকিস্তানে ফিরে গেল, ঠিক আছে। আর এই যে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী সে পরিস্থিতি অ্যানালাইসিস করলো, সে কি বলে রিজাইন করে ফ্লাই করে উড়ে গেল। হ্যাঁ, এই দুইটা ঘটনা কোনটা কি হতে পারে আপনাদের কি মনে হয়, একটু বলবেন কি? একজন বা দুইজন একটু অ্যানালাইসিস পাওয়ারটা আপনাদের কেমন একটু যাচাই করে নিই। আমি বোঝাতে পারলাম প্রশ্ন? দুটা ঘটনা, 71 আর 5 আগস্ট, এই দুই ঘটনার একটু ব্যাখ্যা দেন তো কি হতে পারে। প্রথম ঘটনায় পাকিস্তানিদের অবস্থা কি ছিল? ডিফিটেড হয়ে গেল না ডিসকনসার্টেড হয়ে গেল? পরের অবস্থায় শেখ হাসিনা ডিফিটেড হলো না ডিসকনসার্টেড হলো? একটু বলেন প্লিজ, কুইক, সময় নষ্ট করেন না, কুইক বলে ফেলেন, যে কোনো একজন। কেউ আছেন? কাশ্মীর আপাকে দেখতে পাচ্ছি, বলেন। স্যার, ও হ্যাঁ, ডক্টর হুমায়ুন এই বলেন। জি স্যার, এই মুহূর্তে এটা ডিফিটেড বলতে হবে। এই মুহূর্তে তো এটাকে ডিসকনসার্টেড বলা যাবে না। ডিসকনসার্টেড আসলে একটা ডিফিটেড পরে একটা সময় যে এটার আপনি কোনটাকে ফলপ্রসূ যে defeat বলছেন? ডিপ্রেশন, শেখ হাসিনা? আপাতত যেটা 5 আগস্টের আচ্ছা যেটা হচ্ছে এটা আচ্ছা ডিফিটেড স্যার। আচ্ছা, এবং ঠিক। এটা এটা দীর্ঘমেয়াদী পরবর্তীতে ফলাফলে যদি সে তার ভিতরে নৈরাশ্যটা ভর করে, আশা যদি আর কোনো পজিটিভ যদি কোনো সাইড না থাকে, তখন সে ডিসকনসার্টেড বলতে পারে। এই আচ্ছা, মুহূর্তে ডিসকনসার্টেড বলা যাবে না। এটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা ডিসকনসার্টেড হবে না? আচ্ছা, আর কেউ এই বলবেন? মুহূর্তে না। আর কেউ বলবেন? আর প্রধানমন্ত্রী যাওয়ার আগের সময়টা হলো ডিসকনসার্টেড। হুম, হ্যাঁ, সেটা তো দেশের আহ, একটা রিদমিক দেশের মধ্যে ক্যাচাল শুরু হয়ে গেল। হ্যাঁ, তো রিদম চলছিল তো। তো যদিও অনেক জায়গায় ল অ্যান্ড অর্ডার দিয়েছিল, কিন্তু যখনই আপনার 1 মাস আগে থেকে ছাত্র আন্দোলন শুরু হয়ে গেল, তখন তো ডিসকনসার্টেড হয়েই গেল ডেফিনেটলি, এখানে কোনো সন্দেহ নাই, মানে বোঝার জন্য বলছি। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনার বিষয়ে এটা কি ডিসকনসার্টেড হবে না ডিফিটেড হবে, সেইটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এইটা একটু চিন্তার বিষয় আছে। এখন ম্যান টু ম্যান পারসেপশন আলাদা হবে। আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা ডিসকনসার্টেড হবে। সে কিন্তু দেখেন, পাকিস্তানিরা যখন চলে গেল, চলে যাওয়ার পরে তারা কিন্তু এই আবার ফিরে পেতে হবে, আবার আহ, পুনরায় কনসার্ট নিয়ে আসতে হবে, বাংলাদেশ আবার দখল করতে হবে, বাংলাদেশ আবার শাসন কায়েম করতে হবে। এইটা সম্ভবত আমার জন্ম যদিও 71-এ না, ওই সময় যাদের জন্ম ছিল, আহ, তারা, মানে জন্ম থাকলে তো হবে না, মানে বোঝার লেভেলে ছিল, তারা এখন স্মৃতিচারণ করে বলতে পারবেন, তাদের মধ্যে কিন্তু ওই বিষয়টা সম্ভবত ছিল না। এই কারণে আমার কাছে মনে হয় সেইটা ছিল ডিফিটেড, সে পরাজিত হয়ে গেছে, মেনে নিতে চলে গেছে। কিন্তু 5ই আগস্ট আমার কাছে ডিফিটেড মনে হয় না। এই কারণেই মনে হয় না, দেখেন, মানে দেশে ঢোকার কিন্তু মানে চেষ্টা বলেন অপচেষ্টা বলেন, ইয়ে বলেন, থেমে কিন্তু নাই। সার্টেন একটা স্টেটের মধ্যে সে পালিয়ে যেতে বা চলে যেতে বাধ্য হলো, কিন্তু তারপর থেকে কিন্তু বিভিন্ন ইয়ে কিন্তু চলছে, মানে ক্ষেত্রটা বুঝেন। আপনার যদি একটা পেশেন্ট ডিসকনসার্টেড হয়ে যায়, ডিসকনসার্টেড হয়ে যাওয়ার পরও সে কিন্তু আপনার ডাক্তারের কাছে আসছে, কেন আসছে? আমার স্বাস্থ্যটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। আমি আজকে একটা কেস হবে না, আগামীকালকে একটা কেস বলবো, রুগী এসে বলতেছে যে আমাকে বিষ দেন। আপনার কাছে অনেকে হয়তো বলে, আমার কাছেও 2-4 জন তো বলে যে বিষ নাই আপনার কাছে, অনেকে হাসতে হাসতে বলে, সেটা অন্য বিষয়। সিরিয়াসলি বলছে যে বিষ নাই আপনার কাছে। হ্যাঁ, কিন্তু তাহলে বিষ খেতে আমার কাছে আসার দরকারটা কি? প্রশ্নের জায়গাটা এখানে। আমি কি, হুমায়ুন ভাই, আমার সাথে কি আপনি কোনো আর্গু করতে চান? প্রচেষ্টা কিন্তু থেমে নাই।
হ্যাঁ মনে ভাই? আরবি কিভাবে স্যারের সাথে আরবি কিভাবে পাবো? তবে স্যার না ওই না না, ছি 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 ডিসকাউন্ট ছি, না, আমি বুঝাতে পারলাম কিনা, মানে আমার তো ভুল হতে পারে। না স্যার, আমি তো শিখি এখানে, এই প্ল্যাটফর্মে তো আমি শিক্ষা গ্রহণ করতেছি, তবে না আমার না, আপনি ওইভাবে পূর্বগত নেবেনই না। ধারণা যেটা ছিল স্যার, হ্যাঁ আমার প্রিভিয়াস যে আইডিয়াটা ছিল সেটা হচ্ছে যখন সমস্ত চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে হুম, চেষ্টাটা ছেড়ে দেয় এবং তার আর কোনো আশার আলো থাকে না, সেই ক্ষেত্রে আমরা ডিসপেন্সার দিই। তাহলে আমি প্রশ্ন আসতে পারে তাহলে রোগী আসবে কিভাবে? হ্যাঁ সেই ক্ষেত্রে ওই যে ইয়েল্ডিং ডিসপোজিশন অন্য কেউ না, এই লিঙ্ক পারসিভ করে নিয়ে আসে। হ্যাঁ সেটা তো একটা আছে, অন্য কেউ সাথে করে নিয়ে আসলো, যে আসতেই চাইবে না সে কেন আসবে? হ্যাঁ আমি যেতে জি যাবো না, আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না, তার মানে তার মধ্যে তো আশাটা আছে, হোপটা তো আছে, তাই না? তো এই আপনি যে আছে ধারণাটা নিজে। পোষণ জি করছেন যে সে ছেড়ে গেলো আর ইয়ে হবে না, এটা কিন্তু আমি আগেই বলে নিয়েছি প্রথমেই, লেকচার শুরুতেই, যে আমারও কিন্তু কনসেপ্ট ওইটা ছিল, কিন্তু পরে আমি যত দেখেছি বুঝেছি, আমার অনুভবটা হচ্ছে সে আসলে একটা সার্টেন পিরিয়ডে সে ইয়ে থাকে, কিন্তু তার মধ্যে আবার কনসার্টে আসার ইয়েটা থাকে। হ্যাঁ একটা চেষ্টা থাকে। থাকে। হ্যাঁ? তো আমার মনে হয় যে এই আলোচনা বিক্ষিপ্ত হলেও আপনারা এই ডিসকনসার্টের গভীরতা বা থিকনেসটা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা একটু চিন্তা করলেই হবে। অনেকেই আসলে প্র্যাকটিসে না থাকলে একটু সমস্যায় হয়, কারণ আমরা যারা প্র্যাকটিস করি তারা বিভিন্ন ধরনের পার্সনের সাথে ডিল করতে হয়, আমরা কিন্তু বুঝি ডিসকনসার্টের কাছাকাছি অনেক জিনিস আছে, আমার সুযোগ থাকলে আমি সেগুলো বলবো, একই ধরনের কিন্তু সেটা ডিসকনসার্টেড না। আমি তো বললাম না যে একটা সেমিনারে গেলাম, সেখানে যে ডক্টর অশোক মহন্তি স্যার দুদিন ধরে কত কত কেসগুলো কেউ ক্র্যাক করতে পারলো না, যে এটা কি মানে এই লেভেলের, মানে ডিসকনসার্টেড যে ইগনেশিয়া বোঝাটা। তো যাক, আমি আলোচনায় ফিরে আসছি। তাহলে ডিসকনসার্ট, এটা আপনারা লিখে নেন, এই লাইনটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ডিসকনসার্টেড বলতে ইগনেশিয়ার ঠিক ক্রাইসিস স্টেটকে বোঝায় না। আপনার দেখে মনে হবে যে এটা ক্রাইসিস স্টেট, কিন্তু ডেফিনেটলি ইগনেশিয়া ওইটা ক্রাইসিস স্টেট না। ক্রাইসিস দেখতে লাগছে, কিন্তু ডিসকনসার্টেড মানে ক্রাইসিস স্টেট না। হ্যাঁ, কেন এটাকে ক্রাইসিস স্টেটের মতন মনে হয়, কেন ডিসকনসার্টেড কে ক্রাইসিস স্টেটের মতন মনে হয়, এটার উত্তরটা খোঁজার চেষ্টা করি, তাহলে আরো ক্লিয়ার হবে। কারণ গতদিন এই জায়গাটা পড়াতে যে আমি থেমে গেছিলাম, আমার আজকেও স্লাইড নাই, স্লাইডে এলোমেলো হয়ে গেছে। সেটা হলো যে এই যে ক্রাইসিস স্টেটের সাথে কয়েকটা স্টেট একই সাথে প্যারালালি চলে বা ওভারল্যাপ করে চলে, ওভারল্যাপ করে থাকে, একসাথে লেগে থাকে, এদেরকে তখন আলাদা করা যায় না। হ্যাঁ, তো এদের প্রথমটা হলো, মানে এক নাম্বারটা হলো স্ট্রং ডিসপেয়ার স্টেট। আমি লিখে দিচ্ছি, স্ট্রং ডিসপেয়ার স্টেট, স্ট্রং ডিসপেয়ার স্টেট বা লস স্টেট বলতে পারেন, অথবা রুইন্ড হয়ে যাচ্ছে, ওই যে আমরা ইয়েতে যেটা দেখেছিলাম রবার্ট ব্রুশোর ক্ষেত্রে রুইন্ড হয়ে গেছে। হ্যাঁ, এই ভাবনাটা মানে ইগনিশিয়ার ডিসকনসার্টেড এর স্টেটের সাথে লেগে থাকে। তাহলে কি বললাম, স্ট্রং ডিসপেয়ার স্টেট, লস স্টেট বা রুইং স্টেট, এই একই জিনিস। এই ভাবনাগুলো ইগনিশিয়ার ডিসকনসার্টেড স্টেটের সাথে লেগে থাকে। আর দ্বিতীয়টা হলো নো অ্যাকশন স্টেট আসে, আরেকটা হলো নো অ্যাকশন, কোনো অ্যাকশনই নিল না। হ্যাঁ, আর এই দুই মিলেই একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হয়, যেখানে পেশেন্ট মনে করে বা অনুভব করে যে তার সবকিছু হারিয়ে গেছে, সে সবকিছু হারিয়ে ফেলেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তার ক্ষতি, এখন যে ক্ষতিটা হচ্ছে সে আর এটা এড়াতে পারবে না, এখন তার মৃত্যু অবিসম্ভাবী, তার ফিনিশড টাইম চলে আসছে, রুব্রিক্স আছে, আমি রুব্রিক্স পরে বলছি, ফিনিশড হয়ে যাওয়ার ইয়ে চলে আসছে। তো যে ব্যক্তিবর্গ বা যাদের জন্য বা যে পরিস্থিতির জন্য তার নিজের মধ্যে বা তার প্রিয়জনের এই অবস্থা, বা মানে দেখা যাচ্ছে যে কোন একটা অসুখ বিসুখ কিছু হলো, যেমন ধরেন যে হয় না আমাদের শ্বাসকষ্ট হচ্ছে প্রচন্ড, বা দীর্ঘস্থায়ী শ্বাস কাশি হয়, কাশি ভালোই হতে চায় না, চলছে, আমরা বলি টিউবারকুলার মায়োজেনের সেই কাশি চলছে চলছে চলছে। তো এরকম অবস্থায় দেখা যাচ্ছে যে প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করছে, খেপে যাচ্ছে, একবারে বুনো মানুষের মতন আচরণ করছে, হিংসাত্মক আচরণ করছে।
হ্যাঁ, এরকম দেখা যায়। অথবা নিজের সমস্যা বা রোগ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আম এই যে তার যে দুরবস্থা চলছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য তার প্রচন্ড দুশ্চিন্তা করছে। এইরকম স্টেট তৈরি হয়ে যায়। আমাদের খুব সুন্দর, সুন্দর রুব্রিক্স আছে, আমি রুব্রিক্স গুলো দিয়ে দিচ্ছি। সেটা হলো ডেলুশন, লস্ট, শি ইজ, এভরিথিং ইজ লস্ট। একটাই মেডিসিন ইগনিশিয়া। ডেলুশন, এভরিথিং ইজ লস্ট, শি ইজ, এভরিথিং ইজ লস্ট, লস্ট এভরিথিং শি ইজ। এভাবে পড়লে মনে হয় বেটার হয়। ডেলুশন, লস্ট এভরিথিং শি ইজ। তারপরে কি ডেলুশন, হি ইজ রুইন্ড। ডেলুশন, হি ইজ রুইন্ড, সে মনে করছে আমি একবার সর্বশান্ত হয়ে গেছি, পরাজিত হয়ে গেছি, হেরে গেছি। তারপরে ডেলুশন, ডুম বিং, সোল ক্যান নট বি সেভ। হ্যাঁ, ক্যারিস এন্ড রেজ, একদম ডোম, ভয়াবহ ডোম হয়ে গেছে। তো এই ডিসকনসার্টেড এর পরের স্টেট হলো হতাশা। হ্যাঁ, যেন সে শেষ হয়ে গেছে, তার আর রক্ষা নাই। মানে রুব্রিক্স হচ্ছে ডিসপেয়ার, লস্ট, থিংস, এভরিথিং ইজ। ডিসপেয়ার, থিংস, এভরিথিং ইজ লস্ট। এতই হতাশ হয়ে গেছে, মনে হচ্ছে যে সব কিছু হয়ে গেছে, হারাই গেছে। তো ডিসকনসার্টেড স্টেটে সবকিছু ছেড়ে বদলে দেওয়ার উদ্বিগ্নতা থাকে। এটা আমি বারবারই বোঝানোর চেষ্টা করছি। তাই তাত্ত্বিকভাবে এই স্টেটের পেশেন্ট গুলা ডাক্তারের কাছে আসতে পারে। তার অসুস্থতার নিরাময়ের চিন্তা করবে, উদ্বিগ্নতা একদম চোখে মুখে একদম স্পষ্ট থাকবে। সে কিভাবে উদ্বিগ্নতা, অ্যাংজাইটিটা কি, আমি কিভাবে এখান থেকে উদ্ধার পাবো। হ্যাঁ, কিন্তু ডিসকনসার্টের সাথে লেগে থাকা স্ট্রং ডিসপেয়ার, ওই যে লস্ট স্টেট বা রুইন্ড স্টেট, এইটা কিন্তু মিশে থাকে। হ্যাঁ, মিশে তারপরেও দেখা যায় মানে যখন মিশে গেল একবারে, যখন আর হবেই না এরকম কিছু যখন মিশে যায়, তখন সে কিন্তু হোপলেস হয়ে পড়ে। হোপলেসের মধ্যে ইগনিশিয়া আছে। ঠিক আছে, তাহলে একটা জায়গায় হলো সে হোপফুল থাকতেছে, আর আরেকটা জায়গায় যখন তার মধ্যে একদম স্ট্রং ডিসপেয়ার, স্ট্রং লস্ট এভরিথিং, রুইন্ড স্টেট চলে আসছে, তখন সে হোপলেস হয়ে যায়। এবার সে হচ্ছে চেষ্টা ছেড়ে দিয়ে চুপচাপ গুহার মধ্যে যে বসে থাকে, আশা ছেড়ে দিয়ে বসে থাকে। ইগনিশিয়া পেশেন্টদের মধ্যে একটা জিনিস খেয়াল করা যায়, এরা দেখা যাচ্ছে যে ডাক্তারের সব কথা, সব নির্দেশ, যা যা অ্যাডভাইস দিয়েছে একদম অক্ষরে অক্ষরে মেনে চলে, এ টু জেড মেনে চলে। হ্যাঁ, এবং খুব সিনসিয়ারলি মেনে চলে। কারণ সে ডাক্তারকে পুরোপুরি বিশ্বাস করে, তাই তার সব নির্দেশনা মেনে চলছে, নিয়মিত ওষুধ খাচ্ছে, খেয়ে যাচ্ছে, 5 মাস 6 মাস ধরে খেয়ে যাচ্ছে, সকাল বিকাল রাত যখন যেভাবে ডাক্তার বলছে, যা যা পথ্য দিয়েছে সব করছে, যা যা ম্যানেজমেন্ট দিয়েছে সব সে করছে, কিন্তু তাও সুস্থ হচ্ছে না। নিয়মিত ওষুধ খাচ্ছে, তবুও সে সুস্থ হচ্ছে না, তার অসুখ ছাড়ছে না, যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না। এইটাই তার মনের মধ্যে অ্যাংজাইটি তৈরি করে। এটাই তার মনের মধ্যে অ্যাংজাইটি তৈরি করে। আমাদের খুব সুন্দর সুন্দর দুইটা রুব্রিক্স আছে, আমি রুব্রিক্স গুলা দিয়ে দিচ্ছি। অ্যাংজাইটি, এগুলা ব্যাখ্যা মানে আমি কেস সহ বলবো। অ্যাংজাইটি সালভেশন অ্যাবাউট স্ক্রুপুলাস প্র্যাকটিস অ্যাজ টু দেয়ার রিলিজিয়াস। স্ক্রুপুলাস মানে কি? খুঁতখুঁতে, কঠোর, কঠোর ভাবে দেখা যাচ্ছে যে তার যে প্রিন্সিপাল আছে, তার যে নীতি আছে, সেটাকে অনুসরণ করে, সে অনুযায়ী সে কাজ করে, সে ন্যায়পরায়ণ। একটা জিনিস মনে রাখবেন, ইগনিশিয়ার মোরাল বা ন্যায়, হ্যাঁ, এই ন্যায় নীতির বিষয়টা হচ্ছে এরকম, ইগনিশিয়া নিজেকে একটা ফ্রেমে আবদ্ধ রাখে। ফ্রেম বোঝেন তো, তাই না? দেখেন আমার পিছনে মনে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এই যে দেখেন উপরে, উপরে মাথার উপরে দেখেন একটা ইয়ে দেওয়া আছে না, এই যে দেখেন, ওইটা হলো ফ্রেম। আমরা জানি ফ্রেমের মধ্যে কি রাখি, ফ্রেমের মধ্যে আমরা ছবি রাখি, তাই না? কোনো জিনিস, একটা জিনিসকে আবদ্ধ করে রাখে, সে ওইরকম নিজের ন্যায় নীতিটাকে একটা ফ্রেমের মধ্যে রাখে, এবং ওই ফ্রেম থেকে সে কখনোই বের হবে না, ওই জায়গা থেকে তার হবে না, সে তার বাউন্ডারি লাইনটা জানে। ঠিক আছে, তাহলে স্ক্রুপুলাস হচ্ছে খুঁতখুঁতে, কঠোর ভাবে নিয়ম নীতি
প্রিন্সিপাল মেনে চলে এবং সেই অনুযায়ী কাজ করে। ডিকশনারি মিনিং হচ্ছে ন্যায় পরায়ণ। আর স্যালভেশন মানে কি? স্যালভেশন মানে হচ্ছে বিপদ, অসুবিধা, অসুখের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া, উদ্ধার পাওয়া, বা পাপ বা দোষ থেকে আত্মার উদ্ধার, নিজেকে উদ্ধার করা, এটা হচ্ছে স্যালভেশন। ঠিক আছে। আর রিলিজিয়াস মানে কি বলেছিলাম? রিলিজিয়াস হচ্ছে আমরা ইন জেনারেল কি জানি, কোনো কিছুর উপরে ব্যক্তি নির্দেশ বা কোনো প্রথা, কোনো কমান্ড, কোনো মতবাদ ইত্যাদির উপরে পুরোপুরি বিশ্বাস রাখা, আস্থা রাখা। মানুষের মধ্যে রিলিজিয়াসনেস কিন্তু থাকেই। মানুষের মধ্যে রিলিজিয়াসনেস থাকে বলেই হিটলারের লাখ লাখ অনুসারী ছিল। মনে করেন না যে সবাইকে হিটলার বন্দুকের আগালে রেখে তার অনুসারী বানাইছে। বিগত সরকারের কথাও চিন্তা করতে পারেন যে রিলিজিয়াসনেস ছিল বলেই যে মানুষ কিন্তু দলকানা হয়ে পড়ে, তাই না? এগুলো হলো সহজাত প্রবৃত্তি। এই কারণে একজন একটা ইয়ের দিকে যাচ্ছে বলে আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য বা তাকে খোঁচা মারতে পারেন না। হ্যাঁ, এটা আমাদের এর মধ্যে পড়ে না, কারণ তার সেন্সটা ওইভাবে কাজ করে না। চোখের সামনে দেখতেছে রক্ত, চোখের সামনে দেখতেছে ভায়োলেন্স, তারপরে সেখানে মতামত দিচ্ছে। আপনি সিম্পলি চিন্তা করেন, ইসরায়েল কি করছে? ইসরায়েল হচ্ছে রক্তক্ষরণ করছে, তাই না? সারা বিশ্ব বুঝতেছে, কিন্তু ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, সুযোগ মতোই যাচ্ছে। তার মানে কি রিলিজিয়াসলি সেই মতবাদ, সেই ইয়েকে বিশ্বাস করছে। আপনি ইউএস এর কথা ভাবেন, দেখেন। তো রিলিজিয়াস হচ্ছে এরকম একটা বিষয়। কিন্তু আমরা মানুষের ক্ষেত্রে রিলিজিয়াসটাকে কি বলি? যে কি বলি রিলিজিয়াসকে? এমন একটা জিনিস, এমন একটা কিছু যেটা আমাদেরকে পথ দেখাবে, সেই পথটাকে অনুসরণ করছে। আমি যখন রিলিজিয়াসলি অ্যাফেকশনেট হচ্ছে, মানে আমি একটা মতামত বা একটা পথ, ওই পথ অনুযায়ী যাচ্ছে, আমি এদিক ওদিক যাচ্ছি না। আপনি যতই আমেরিকাকে এখন বুঝান যে তুমি ইসরায়েলের পথ ছাড়ো, তুমি গাজায় ফিলিস্তিনিদের তুমি ইয়ে করো, আহ, বাচ্চাদের, নির্যাতিতদেরকে তুমি এই করো, এইড করো, এইড পাঠাও, এই করো, এই করো, তার মাথার মধ্যে ওটা ঢুকবে না। তার মাথার মধ্যে ওই দল কানা সে হয়ে গেছে। হ্যাঁ, রিলিজিয়াসের বিষয়টা এই কারণে। এইটাকে আপনি রুব্রিক্স হিসেবে নিতে পারবেন। কিন্তু ধরেন আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমাকে রিলিজিয়াস অ্যাফেকশনের টু মাস অকুপাইড নিয়ে নিলেন। উনি তো হুজুর মানুষ, উনি তো দাড়ি আছে, আল্লাহ আল্লাহ লোক, গায়ের মধ্যে আহ, মাথায় পাগড়ি, গায়ে একটা ইয়ে করেছে। এটাকে আপনি রিলিজিয়াস ওইভাবে নিতে পারেন না। বরং আপনাকে রিলিজিয়াস নিতে হবে এইরকম একটা জায়গা আপনি বুঝতেছেন যে সে ওখান থেকে বাড়াতে পারছে না, তার ওই জায়গার মধ্যে সে থাকতে যাচ্ছে। আমরা বলি না বেড ডিজায়ারের বিষয়টা, খুব কাছাকাছি ভাবনাটা আসে। তো এই থিঙ্কিং গুলো আপনাদের আনতে হবে। তাহলে আমরা এই রুব্রিক্সটা অ্যাংজাইটি স্যালাভেশন অ্যাবাউট স্ক্যাপুলাসের এই ইয়েটার যদি আমরা অর্থ করি তাহলে কি দাঁড়াবে? সম্পূর্ণ অর্থ যদি করি তাহলে দাঁড়াবে হচ্ছে তার বিপদ, যন্ত্রণা, অসুবিধা, ভুল কাজ, পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য সে উদ্বিগ্ন। তাই সে নির্দেশিত নিয়ম কানুন মেনে সেগুলোর উপরে পুরো বিশ্বাস রেখে খুব সতর্ক হয়ে চলার চেষ্টা করে। তবুও উদ্ধার পাবে কি পাবে না এটা নিয়ে সে দুশ্চিন্তায় থাকে, উদ্বিগ্ন থাকে। বুঝতে পারছেন? তো এবার একটু আলোচনা করি যে এই স্টেট গুলা ইগনিশিয়ার মধ্যে কিভাবে আসে। ইগনিশিয়ার ভেতরে ক্রাইসিস পিরিয়ডে এই স্টেট গুলা কিভাবে আসে। তো আমি আগেই বললাম দুইভাবে আসে। এক নাম্বার হলো, সেদিন স্লাইডও দেখাইছিলাম, সেটা হলো ডিসকনসার্টেড স্টেট প্রথমে এসেছে, তারপরে ডিসপেয়ার স্টেট আসলো। প্রথমে আসলো ডিসকনসার্টেড স্টেট, তারপরে আসবে ডিসপেয়ার স্টেট। আর 2 নাম্বার হচ্ছে ডিসকনসার্টেড স্টেট চলবে, তার সাথে সাথে ওভারল্যাপ করে ক্রাইসিসটা চলতে থাকবে। সাথে সাথে প্যারালালি ডিসকনসার্টেড হাল ছেড়ে দিয়ে বসে আছে, তার উপরে প্যারালালি ওভারল্যাপ করে করে চলতে থাকবে। তো এই দুইটা বিষয়ে আমরা উদাহরণ দিই, দুইটা কেস শেয়ার করি। প্রথম কেসটা হচ্ছে ডিসকনসার্টেড স্টেট প্রথমে আসলো, তারপরে ডিসপেয়ার স্টেট কিভাবে আসলো। একটু শুনেন, ভালোভাবে শুনেন, শুনলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ঠিক আছে। একটা 26 বছরের মহিলা তার মাকে সাথে নিয়ে আমাদের কাছে আসলো। 2 সপ্তাহ আগে তার তার হাজবেন্ড মারা গেছে, 2 সপ্তাহ আগে। স্বাভাবিক ন্যাপটামিওনাল ইগনেশিয়া তো দিবই,
তাই না? আপনার কাছে গেলেও দিবেন, কিন্তু কেন দিবেন এই বিষয়গুলো আমরা একটু বুঝি। তো মেয়েটার বিয়ে হয়েছে 2 বছর আগে। তো মেয়েটা বেসিক্যালি যতটুক তার সাথে কথা বললাম, তার বেশভূষা সবকিছু অত্যন্ত শান্ত প্রকৃতির, ভদ্র এবং সুশীল। লেখাপড়া শেষ করে তার বিয়ে হয়েছে, কিন্তু বিয়েতে তার সুখ ছিল না। প্রথম দিক থেকেই বেশ আম, মানে হাজবেন্ডের সাথে বন্ডিংটা ভালো হলেও মেয়েটা প্রথম থেকে হাজবেন্ডের ব্যবহারে খুব কষ্ট পায়। শ্বশুর বাড়ির লোকজনের ব্যবহার আদৌ ভালো না। মেয়েটা সব মুখ বুজে সহ্য করে। তো তার স্বামী ছিল বাবা মার একমাত্র সন্তান। প্রবলেমটা ছিল যে ছেলেটা নেশা করতো। আর সারাদিন বাবা বড়লোক, বাবার যা হয় আর কি, বখাটে ছেলে, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে বাইক নিয়ে স্ট্যান্ডবাজি করে বেড়ায়। আর বাড়িতে নেশা করে আসে, এসে বউকে অত্যাচার করে। হ্যাঁ, তো যেমন কর্ম তেমন ফল। ওই নাই, মানে বউ তো প্রথম থেকে এরকম হতে চাচ্ছে, মেয়েটা। তো যা হোক, এইভাবে তার মানে সময় যেতে থাকে। তো যখন ফ্যামিলির মধ্যে ক্রাইসিস অনেক বেশি হয়ে গেল, আর হচ্ছে না, ফ্যামিলি পর্যায়ে যখন বসলো এই মেয়ের ফ্যামিলি ছেলের ফ্যামিলির মধ্যে, তো এবার ছেলের বাবা সিদ্ধান্ত নিল, যাক ছেলেকে বন্ধু বান্ধব এই থেকে এখান থেকে পাঠায় ঢাকায় দিয়ে দিই। তো বাবার প্রভাবশালী লোক, তার বন্ধুর ঢাকায় গার্মেন্টস আছে, সেখানে একটা ভালো পোস্টে ছেলেকে পাঠাই দিল, যে যা তুমি এখন গার্মেন্টসে যায় কাজ করো। তো ছেলে যখন বাপের বাড়ি চলে গেল, ঢাকায় চলে গেল, মেয়ে তখন আবার বাপের বাড়িতে চলে আসছে। বাপের বাড়িতে থাকলো। এদিকে যেহেতু এই মেয়ের ফ্যামিলিটা অতটা না, মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আর ছেলে তো মোটামুটি বড়লোক ফ্যামিলি আর কি। নাম বাবার ভালো ব্যবসা বাণিজ্য সবই আছে, নাম ডাকও আছে, পলিটিক্যাল ফিগারও বটে। সব মিলায় এই সে মেয়েটা তখন, ছেলেও চলে গেল ঢাকায়, মেয়ে তখন বাপের বাড়িতে চলে আসলো। তো ঢাকায় গিয়ে ছেলে কাজের প্রেসারে তার কখন নেশা করবে আর কি করবে, এমন প্রেসার, বাবা তো বলে দিয়েছে বন্ধুকে, সেই প্রেসারে ধীরে ধীরে তার আচার আচরণ পাল্টাতে শুরু করলো। হ্যাঁ, তো এই মেয়েকে তার মা নিয়ে আসছিল। মা বলছে যে, এই গল্পগুলো মাই করতেছিল, মা বলছে যে আল্লাহ আমার মেয়ের দোয়া শুনছে। বাড়িতে আসার পর থেকে সে সারাদিন আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করতো। হ্যাঁ, তার ভালোবাসায় বোধ হয় ওকে পাল্টে দিল। তো স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে তারপর আবার সম্পর্কটা ধীরে ধীরে জোড়া লাগা শুরু হলো। মোবাইলে ভিডিও কলিং এর মধ্যে তাদের কথাবার্তা হতে থাকে। এত কথাবার্তা হতে থাকে যে অফিস টাইমের বাদ দিয়ে ছেলেটা যখন আহ, বাসায় আসে, এই ভিডিও কল চলছে, অডিও কল চলছে, চ্যাটিং চলছে। হ্যাঁ, আর এই মেয়েটাও একদম ঘর থেকে বাড়ায় না সারাদিন। মেয়েটার প্রাণ, জ্ঞান সবকিছু মোবাইলে, হাজবেন্ডের সাথে। তো মেয়েটির মা কিন্তু এই কথাগুলো বলে যাচ্ছে, আর মেয়েটা পাশেই বসেছিল, চুপ করে বসে আছে। হ্যাঁ, একদম চুপচাপ করে বসে আছে। কখনো কখনো মা আরো অনেক গল্প করছে, সেই গল্পের মধ্যে কখনো কখনো সে ইমোশনাল হয়ে পড়ছে, একদম চোখ ছলো ছলো করে উঠছে। তো মেয়েটাকে অনেক কথা জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে একটা কথাও বলাতে পারে, এবং চুপচাপ আছে, সে একদম নির্বাক মনে হচ্ছে, মাথা নিচু করে, বা দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে এদিক ওদিক তাকায়, মাথা নিচু করে ওইদিকে ওইদিকে তাকায়, ভারাক্রান্ত মুখে বসে আছে। মাঝে মধ্যে দুই একবার হয়তো একটু তাকালো মুখের দিকে, একটু দেখলো, আবার মাথা নিচু, এই ফ্লোর, ওই যে লুকিং এ ফ্লোরের মধ্যে আছে। কিছু জিজ্ঞাসা করলেই সে একদম ফুপায় উঠছে, প্রবল আবেগে কেঁপে কেঁপে উঠছে, কেঁদে যাচ্ছে, কিন্তু কোনো কথাই বলছে না। নিজের কথা তো, পথের কোনো কষ্টের কথা, তার নিজের ভিতরের কথা কিচ্ছু বললো না। মেয়েটার মাই সব বললেন। তো মা বলছে যে
এখন আমার মেয়ে বসে থেকে উপরে উঠলেই একদম মাথা ঘুরে পড়ে যাচ্ছে, এটা একটা ধরার চেষ্টা করছে। 10 দিন থেকেই সে কোনো কিছু একদম খেতে পারছে না, একদম ঘুম নাই, হাত পায়ে বল শক্তি নাই, প্রচুর জ্বালা পোড়া করছে। হ্যাঁ, এইরকম আর কি। তো বেসিক্যালি কি হয়েছিল জিজ্ঞাসা করায় মা বলছে যে মেয়েটার স্বামী অফিস থেকে বাসায় ফেরার পরে পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মা বলছে যে, মানে মেয়েটার মা বলছে যে ভাগ্যে যা আছে তা তো হবেই, কিছুই করার নাই। ওকে কি বলে সান্ত্বনা দেবো? সান্ত্বনা দেওয়ার ভাষা কি আমার আছে? তো আমিও বারবার মেয়েটাকে অনেক কিছু জিজ্ঞাসা করি, সে কিছুই বললো না। মা বলছে যে এই ঘটনার পর থেকে সে একদম ঘর থেকে বের হচ্ছে না, শুধু কেঁদে যাচ্ছে, দিন রাত কাঁদছে। বোধহয় আহ, আমার জামাই চলে যাবে বলেই শেষের দিকে এত মায়া বাড়িয়ে দিয়েছে, এত মায়া বাড়িয়ে গেছে। হ্যাঁ, বাড়ি আসার জন্য সে একদম পাগল হয়েছিল। দিন রাত ওরা গল্প করতো, বলে মা থেমে গেল। মেয়েটা একদম মুখ মানে নিচু করে একদম চুপ করে ঝিম মেরে বসে আছে। মা আরো বলছে যে জামাই বলছিল যে এবার আসবে, অনেক টাকা পয়সা জমাইছে, এটা করবে ওটা করবে, এটা কিনে দিবে ওইটা কিনে দিবে, এবং অনেক কিছু সে শপিংও করেছে। হ্যাঁ, আর বলছিল যে এবারই সে ঢাকা থেকে রাজশাহী, মানে ঢাকা থেকে ফিরলে সে একদম চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসবে, আর যাবে না। এই রাজশাহীতেই সে কাজ খুঁজবে, এখানেই হয়তো বাপের ব্যবসা বা অন্য কিছু করবে। এখন মেয়ে হচ্ছে ঘরে বসে এগুলোই ভাবছে, এগুলোই বারবার বলছে। আর এগুলো যখনই সে বলে বা মনে করে তখনই সে কাঁদছে। মন তার দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এম, ওরা মানে সে সময় এতটা কথা বলতো, এতটা ভাব ভালোবাসা তাদের মধ্যে আহ, তৈরি হয়েছিল যে মনে হচ্ছিল যে সংসারটা এবার সেই রকম হবে। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, উপরওয়ালার যেমন ইচ্ছা, আমাদের তো কোনো হাত নাই। মা বলছে কথাগুলা, হ্যাঁ মেনে নিতেই হবে। তো আমি বললাম যে এমনি কিছু ইয়েতে খাওয়াচ্ছে না? বলছে, হ্যাঁ দুধের সাথে একটু হরলিক্স টরলিক্স দিচ্ছি, স্যালাইন খাওয়াচ্ছি। আহ, ভাত মুখে দিলেই একদম আর নিতে পারছে না, মনে হচ্ছে যে গলার কাছে পাকিয়ে আসছে, গিলতে পারছে না। তো যাক, তাকে ইগনেশিয়া 30 দেওয়া হলো, 30 দিয়েছিলাম। 30 দেওয়ার পরে আহ, মোটামুটি উম, দেখা যাচ্ছে পরের দিন, আগের দিন খেয়েছে, পরের দিনের মধ্যে, পরের দিন তার আগে মানে সেই রাত্রে আর কি, তার প্রচন্ড মানে তার সাউন্ড স্লিপ হয়, এবং সকালে ঘুম থেকে উঠে তার এই যে মনের যে কষ্ট, এই এগুলা অনেকখানি সে আহ, ইয়ে করতে পারে, রিকভার করতে পারে। হ্যাঁ, পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। তো এই কেসটা কেন বললাম, এই কেসটাকে আপনাদেরকে বোঝানোর জন্য যে পেশেন্টের মধ্যে ডিসকনসার্টেড স্টেটটা আসলো, তারপরে সে কি করলো, তারপরে সে ডিসপেয়ার স্টেটে ল্যান্ড করলো, তাই না? আপনি বিষয়টা তো বুঝতে পারলেন যে কিভাবে সে ডিসপেয়ার হয়ে গেল। ডিসপেয়ার হলে কি হয়ে যায়, সব কিছু চলে যায়, যে ভাতটাও পর্যন্ত গলাতে ঢুকতেছে না। হ্যাঁ, তাহলে 1 নাম্বারটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, এবং 2 নাম্বারটা আমরা একটু আলোচনা করি। 2 নাম্বারটা কি বললাম, ডিসকনসার্টেড স্টেটের সাথে কি করে ওভারল্যাপ করছে, ক্রাইসিসটা কিভাবে ওভারল্যাপ করছে সেটা একটু বুঝি। এই কেসটা একটু খেয়াল করেন। একটা বয়স্ক মহিলা, তার হাঁটুতে প্রচন্ড ব্যথা। তো মহিলাটার ফ্যামিলি মানে অত স্বচ্ছ না, বাড়িতে কাজকাম করে খেটে খাওয়া মানুষ আর কি। সংসার চলে তার বাড়িতে কাজ করে। তো এই মহিলাটা বেসিক্যালি খুবই ইন্ট্রোভার্টেড প্রকৃতির আর কি, খুবই ইন্ট্রোভার্টেড, কথা বলতেই চায় না, মুখে একদম হাসি খুশি। আমি এরকম কয়েকটা পেশেন্ট পেয়েছি এই এই টাইপের, একদম দেখা যায়। আমি শুধু এই মুখ দেখেই একজনকে ওষুধ দিয়েছে, কোনো কথাই শুনিনি। আসছে, দিয়েছে, অনেক বয়স, 86, 80, 80+, অনেক ভালো। মানে এখন মাঝে মধ্যে ওর ছেলে আসে, প্লাসিবো দিই, ও খেয়ে ভালো। তো একদম এই অ্যাপিয়ারেন্স, একদম হাসি তো মুখে নাই, কোনো লেশ মাত্র নাই।
একদম অসন্তোষ, ক্ষোভ, ক্লেশ, কি বলবো, বিষাদের একটা ছবি তার চোখে মুখে, তার অ্যাপিয়ারেন্স, চোখে মুখে না, অ্যাপিয়ারেন্স, একটা কান অ্যাপিয়ারেন্সের মধ্যে ফুটে ওঠে। তো মহিলা বলছে যে অসহ্য হাঁটুর ব্যথা, দাঁড়াতেই পারছি না, কাজ করতে পারছি না, ব্যথার বড়ি খাই তবুও ব্যথা কমে না, 2 সপ্তাহ হলো বেড়ে গেছে। ব্যথা কবে থেকে শুরু হয়েছে? বলে যে 2 বছর আগে থেকে, তখন আমার হাজবেন্ড বেঁচে ছিল। তো তার মানে বোঝা গেল হাজবেন্ড এখন আর নাই। হ্যাঁ, তো ব্যথা কিভাবে শুরু হলো? বলে এই তো শুরু হলো, বলে সে চুপ করে বসে থাকলো। মানে অ্যান্সারটা কিন্তু ইররিলেভেন্ট হলো, কিভাবে শুরু হলো, এই শুরু হলো। তো নিজে থেকে কিছুই বলছে না। তো আমি বললাম, দেখেন আমাকে সব বলতে হবে, আপনি যদি সব না বলেন তাহলে আমি তো ওষুধ ওইভাবে দিতে পারবো না, আপনি আপনার আশাটাই বৃথাই হবে, কষ্ট করে এসেছেন, খরচ হবে, কথাগুলো বলেন। তখন পেশেন্ট বলছে কি বলবো, সবই তো বললাম। বলে আবার চুপ, মানে একদম থেমে থেকে গেল। তো মহিলাটাকে সাথে করে আরেকটা মহিলা নিয়ে আসছে, তার অ্যাটেন্ডেন্স। তো সে বলছে যে ডাক্তার সাহেব, খুব অভাবের সংসার, ওর স্বামী রিক্সা চালাতো আর নেশা করতো, মদ গাঁজা খায়, খেত, আর হাউজি খেলতো। আগে আমাদের এখানে হাউজি চালু ছিল আর কি, হাউজি তো বোঝেন, জুয়া খেলে। হুম। তো সংসারে কোনো খেয়াল ছিল না ওদের। আহ, একটা মেয়ে ছিল, এই একটা মেয়ে ছিল, মেয়েটার বিয়ে আবার আমরাই দিয়ে দিলাম, পাড়ার লোকজন করে বিয়ে দিয়ে দিলাম। তো ব্যথা যন্ত্রণায় কাতরাতে দেখে আমি আপনার কাছে নিয়ে আসছি। তো আমি বললাম যে স্বামী সংসার, মেয়ে নাকি খুব অশান্তিতে ছিলেন, একটু বলেন, খুলে বলেন। তো মেয়ে বলছে যে খুব নেশা করতো আর বাড়িতে এসে খুব অশান্তি করতো। হ্যাঁ, বাচ্চা সংসার দেখে না, বাচ্চাদেরকে দেখে না, বুড়ো মা আছে তাকে দেখে না। আমি আর কত করব, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে আর কত টাকা পাই, আমি আর সহ্য করতে পারছিলাম না, ভাবলাম জীবনটাই শেষ করে দিই। দেখেন, মহিলাটা কিন্তু প্রথমে বলেনি, আমি শর্ট করছি কেস টেকিং, কিন্তু অনেকক্ষণ ধরে খোঁচানোর পরে এবার যখন তার পিকচারটা সামনে চলে আসছে, তখন ওই পিকচারের রেসপেক্টে, পিকচারটা কে দিল? পিকচারটা দিল তার সাথে আসা অ্যাটেন্ডেন্স। তার, সে যে জায়গাটাকে সিক্রেট করার চেষ্টা করছে, সে যে জায়গাটাকে হাইড করার চেষ্টা করছে, সেখান থেকে পর্দাটা উন্মোচন কে করলো? অ্যাটেন্ডেন্স। এবার সে কিন্তু কিছুটা ওপেন হলো। তারপরে কিন্তু সে পুরোপুরি বলতেছে না তার সাথে কি নির্যাতন হলো, তাকে মারতো, রক্তাক্ত করে দিত, এই বিষয়গুলো কিন্তু সে বলছে না। ওই মহিলা যতখানি বলছে সেটাকেই সে কিন্তু একটু রং চং দিয়ে ইয়ে করছে। মানে আপনাদের কাছে মনে হবে যে আপনি তো বলতেছেন যে সে আম, পরিবারের কথা অন্য কোথাও বলবে না, তাহলে এখন আপনার কথার মধ্যে তো ইয়ে থাকলো না, এটা আপনার কাছে মনে হতে পারে, এই কারণে বিষয়টা বললাম। তো যাক, তার সাথে আসা তার অ্যাটেন্ডেন্স বলছে যে সে অনেক সহ্য করছে, এখন মুখ বুজে সহ্য করতো, সহ্য ক্ষমতা প্রচুর ডাক্তার সাহেব, একদম মুখ বুজে থাকতো, এই এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছিল। এত কষ্ট, স্বামী এত অত্যাচার করতো, ও চুপ করে থাকতো, কোনো কথা বলতো না। একদিন হঠাৎ করে সে পাগলের মতন হয়ে গেল, একে ধরে মারে, ওকে মারে, প্রচন্ড অশান্তি, রক্তারক্তি, একদম রক্তারক্তি কাণ্ড। হ্যাঁ, এ আর সহ্য করতে পারে না, সে আর সহ্য করতে পারে না। এই যে গতদিন সিয়াম এই জায়গাটাকে অ্যাব্রাপ্ট নিয়ে নিল। হুম, এটা খুবই স্বাভাবিক, হঠাৎ করে হলো, অ্যাব্রাপ্ট নিয়ে নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু সবসময় আপনাদেরকে খেয়াল করতে হবে হোয়াই অ্যান্ড হাউ, হোয়াট, এই WH কোশ্চেন গুলার ইয়েগুলা নিতে হবে। তাহলে দেখবেন হ্যাঁ অ্যাব্রাপ্ট নেওয়া যায়। আপনি যদি ভাষ্য ধরে রোগী দেখেন তাহলে অবশ্যই নেওয়া যায়, আচরণ দেখে ইয়ে করেন নেওয়া যায়। কিন্তু আপনাকে বুঝতে হবে যে সে কি করছিল। সে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে। তো ধরেন যে একটা কাজের মহিলা, কাজের বুয়া, অ্যাট ওয়ান্স ধরেন আমাদের বাসায় যে কাজ করে সে মোটামুটি 5টা বা 6টা বাসায় কাজ করে। তো ইন এভারেজ সে 3 থেকে 4 হাজার টাকা করে বাসায় পায়। আমি 3 হাজার টাকা ধরলাম, তার মানে হলো 5টা বাসায় যদি কাজ করে তাহলে 15 হাজার টাকা তার মাসিক ইনকাম, আমি বোঝানোর জন্য বলছি। তো সেই ইনকামটা করে আনছে, পুরা ফ্যামিলি চালাচ্ছে। বৃদ্ধ শাশুড়িকে, যেটা দায়িত্ব হলো তার ছেলের, তার হাজবেন্ডের, সেটার দায়িত্ব সে পালন করছে, সবার জন্য করছে। হাজবেন্ড অত্যাচার করে তাও
টু শব্দ পর্যন্ত করে না, কারো কাছে কমপ্লেন করে না, কেন করে না? সে হারমোনি বজায় রাখার চেষ্টা করছে। আমি গত 2-3 দিন ধরে এটাই বুঝাচ্ছি কিন্তু আপনাদেরকে, আপনারা একটু মনে করে দেখলেই দেখবেন যে একই কথাই ঘুরে ফিরে। তো সে এইটাকে সহ্য করে যাচ্ছে। এখন কি হলো, এখন কোন একটা ঘটনা ঘটেছে, সেটা তো সে আর আমাকে বলেনি। সে আর তার কনসার্টটাকে ধরে রাখতে পারলো না। ধরে না রাখতে পারার কারণে সে কিন্তু ভায়োলেন্ট হয়ে গেল। সে কি বললো, পাশাপাশি মহিলাটা মানে অ্যাটেন্ডেন্স কি বলছে, একে ধরছে, ওকে মারছে, ওকে মারছে, প্রচন্ড অশান্তি, একবার রক্তাক্তি কাণ্ড। হ্যাঁ, তো এবার মহিলা বলছে যে এরপর থেকে আমার ব্যথাটা শুরু হয়। আমি বললাম যে বাসায় আর কে কে আছে? তো মহিলা বলছে যে দেবর আছে, যা আছে, দেবর যা আছে মানে তার শাশুড়ি আরেকটা ছেলে সন্তান আছে, সে ওই শাশুড়িকে দেখে না, মহিলা দেখতেছে। তাহলে চিন্তা করেন মোরাল এবং তার ফ্রেমটা কি সেটা বোঝেন। তো বাচ্চা, তাদের বাচ্চা আছে, আর আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। তো তাহলে আপনি ওদের উপরে নির্ভরশীল? না না না, আমি ওদের উপরে না, আমি আলাদা খাই। ডিপেন্ডেন্স বিষয়টা দেখেন। তো আমি বললাম যে 2 সপ্তাহ আগে আপনার কি হয়েছিল? ব্যথা বললেন 2 সপ্তাহ ধরে, কারোর সাথে কিছু হয়েছিল? মহিলাটা আবার চুপ করে লুকিং এট ফ্লোর, ঠিক আছে, টেবিলের দিকে। আমি ফ্লোর বললেও আপনারা বুঝে নেবেন ওটা টেবিলই হবে। কেন? আমরা তো 1-to-1 কনভারসেশন করি না, আমাদের সামনে একটা টেবিল থাকে। তো পেশেন্ট তো আর এরকম করে ফ্লোরের দিকে তাকাবে না, আপনার টেবিলের দিকেই তাকাবে। তো যাক, মহিলাটা চুপ করে টেবিলের দিকে তাকাইছে। এবার ওই মহিলাটা আবার বলতেছে যে তার দেবরের সাথে বিবাদ হয়েছে। এবারও সে আগের মতো একদম পাগলা হয়ে গেছে, রেগে ভয়াবহ আকার আর কি। হ্যাঁ, একদম ফাটাফাটি অবস্থা। সম্ভবত টাকা পয়সা সংশ্লিষ্ট কিছু একটা ঘটনা ঘটেছিল, অনেক আগেকার কথা। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো এই পেশেন্টটাকে ইগনেশিয়া দেওয়া হয়েছিল। তখন আমি পার্সোনালি তখন 30 পেনের জন্য ফর্মুলা ছিল 30, আমরা 30 দিতাম। তো 30 দেওয়া হয়েছিল। তো রোগী হারিয়ে গেছে, অসুস্থ মানে দরিদ্র তারা জানে যে ডাক্তারের কাছে গিয়ে আসলে একটা টাকা দিতে হবে, কেন অনেক পরে পরে আসে। তো 1 মাস পরে, 1 মাসের বেশি হবে, 1.5 মাস পরে ফলো আপে আসছিল। এবার সে একা একা আসছে এবং তার ব্যথা অনেক আরাম, ওই কারণে তাকে পিএল দিয়ে দেওয়া হলো এবং পরে আরো আসছে, পিএলই দেওয়া হয়েছে। তো এইটা আর কি হলো, এই মহিলাটা শান্ত টাইপের, খুবই কথা কম বলে, মুখ থেকে একটা অক্ষর বাড়ায় না, ঠিক আছে। এবং তার সমস্যার সূত্রপাত হলো একটা বড় ধরনের ঝামেলার পর থেকে। এই মহিলাটা খুবই সহনশীল, অনেকদিন ধরে তার স্বামীর সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছে, কোনো প্রকার অভিযোগ নাই, কারো কাছে কোনো কমপ্লেন নাই, সে সব করে গেছে, সব রেসপন্সিবিলিটি, কেয়ারিং সবকিছু করেছে। কিন্তু সহ্য করতে করতে একদিন যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তখন সে পাগল প্রায় হয়ে গেল, সাংঘাতিক হয়ে গেল, রক্তাক্ত কাণ্ড ঘটাই দিল। পরবর্তীতে আবার 2 সপ্তাহ আগে দেবরের সাথে টাকা পয়সা, বাড়ির ভাগ বা ওটা তাদের নিজেদের জায়গা, ওইটা নিয়ে কোনো একটা ঝামেলা টামেলা হয়েছে, আবার সে ওইরকম আচরণ করে ফেললো, ঠিক আছে। তো এই যে ভায়োলেন্স ভায়োলেন্ট হয়ে গেল, কি করলো, লিডিং টু ভায়োলেন্ট। ডিসকনসার্টেড তো আছেই, সেটা আমি বলতেছি না, কিন্তু এই যে তার মধ্যে কি হচ্ছে, রাগের থেকে চূড়ান্ত রাগ, লিডিং টু ডিড অফ ভায়োলেন্স, একদম ভায়োলেন্ট বানায় ফেললো, রক্তাক্ত করে ফেলতেছে। তারপরে কি, তার এই ব্যথাটা তৈরি হলো কোত্থেকে? এলিমেন্ট ফ্রম কোয়ারলিং, ঝগড়া বিবাদ থেকে। আর কি হচ্ছে, তাকে যখন বলতেছিলাম যে কি সমস্যা, তার সমস্যা তো ছিলই লুকিং অন ফ্লোর, সেটাও নিতে পারি, আর কথাই বলা, মুখটা একদম কাশমুশ করে করে রাখছে, তাই না? তাহলে এটা হলো, আমি কি বলেছিলাম রুব্রিক্স, মাইল্ডনেস, কমপ্লেনিং, বেয়ার, সাফারিং, ইভেন আউটরেজ উইদাউট মাইল্ডনেস, bearing suffering, even outrage without complaining. ওই যে আমি যেটা বলছিলাম, এই মহিলা কিন্তু করেনি, কিন্তু তার এক্সপ্রেশন একদম শান্তি বজায় রাখার চেষ্টা করছিল, ঠিক আছে। আর ডিসকনসার্টেড তো বিল্ট ইন রুব্রিক্স, সেটা তো থাকছেই। তো এইখানে দেখেন আমরা কিভাবে
ডিসকনসার্টের সাথে তার ক্রাইসিস পিরিয়ডটা ওভারল্যাপ করে করে থাকে, সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করতেছিলাম। তো মূল যে বিষয়টা হলো, ইগনেশিয়া সকল কাজের মধ্যে কনসার্ট বজায় রাখে। প্রতিদিনের প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে এক ধরনের রিদম থাকে। তার দৈনন্দিন কার্যক্রমের মধ্যে আপনি এটা দেখতে পাবেন। আপনি যদি শোনেন, তার কাছে না বললেও তার অ্যাটেন্ডেন্স যদি বলে, বা আপনি ফার্দার ইনভেস্টিগেশন যদি করতে পারেন সেই সেন্সিটিভিটি দিয়ে আপনার, তাহলে আপনি পাবেন সবকিছু হারমোনিয়াসলি চলছিল। সে ধরেন যে হাউস হোল্ড ওয়ার্ক করছে, ধরেন যে প্রতিদিনের যে কার্যক্রমগুলো করতে হয়, বাসন কোসন মাজা, ঘর দুয়ার ঝাড় দেওয়া, হ্যাঁ, সেগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর করে পরিপাটি করে করছে। একদম কাপড়গুলো থরে থরে গোছায় রাখছে, বাসন মেজে সুন্দর করে। আমাদের কি হয়, আমাদের মা বোনরাও দেখা যাচ্ছে ওই মেজে টেজে ওখানে রেখে দিচ্ছে, ওই ইয়ের মধ্যে যে পানি ঝরবে, শুকাবে, তারপরে করবো। সে তা না, একদম মানে খুব পরিপাটি করে দেখা যাচ্ছে যে মিক্সেপ বলে, তাই না, মিক্সেপের মধ্যে বা র্যাকের মধ্যে সুন্দর করে সাজায় রাখছে। এবং রাখার মধ্যে আপনাদের কি মনে আছে কিনা জানি না, মার্জারি কিনান রোয়ালিংস রাইটার ছিলেন, আমরা পড়েছি ইন্টারমিডিয়েটে সম্ভবত। গল্পটার কাহিনী ছিল একটা ছোট বাচ্চা রাওলিং এর লিখতে গেছিল মাউন্টেনে, সেখানে সে চপিং করতো, কাঠ ইয়ে দিয়ে, ছোট ছোট কাঠুরি দিয়ে, কুঠার দিয়ে চপিং করতো, কাটতো। মনে আছে গল্পটার নাম কি? এই মুহূর্তেই মনে ছিল, ভুলে গেলাম। কারো কি কাহিনীটা মনে আছে? যে একটা ছোট্ট বাচ্চা, মার্জারি কোনান রোয়ালিংস হচ্ছে সেখানে ইয়ে করতো, লিখতে গেছিল। তো সকালবেলা উঠে দেখে খুব রিদমিক ছন্দদের চপ চপ করে শব্দ হচ্ছে। উঠে যে দেখে যে একটা 10-12 বছরের বাচ্চা। জি জি, বলেন বলেন, মনে আছে? মাদার ইন ম্যানভিল। হ্যাঁ, মাদার ইন ম্যানভিল। থ্যাংক ইউ রফসার, থ্যাংক ইউ, আপনি খুব চমৎকার বলছেন, দা মাদার ইন ম্যানভিল। এই যে গল্প, বাচ্চা কি করে, উঠুরি দিয়ে চপ চপ করে একটা রিদমিক ওয়েতে, রাওলিং কি লিখছে যে একদম রিদমিক ওয়েতে একটা ছন্দ। এই ছন্দটা ইগনেশিয়া যখন কাজ করবে না, কাজের মধ্যে যে শব্দগুলা হবে, ধরেন যে সে আমরা ইয়ে রাখতে গেলাম, একটার সাথে গ্লাসের সাথে গ্লাস টক্কর লাগে না, এই যে টক্করের এই শব্দটা হবে রিদমিক, মানে এতটাই রিদমিক, লাইফটাই তার রিদমিক। এইটা আপনাদেরকে বুঝতে হবে, এইটা দেখার আছে, বুঝছেন? তার কাজের মধ্যে থেকে, তার কর্মের মধ্যে থেকে যে সাউন্ড উৎপন্ন হবে সেটা খুব সুন্দর হবে, হ্যাঁ। কিন্তু যখনই সে ডিসকনসার্টেড স্টেটে যাবে, তার কাজকর্মের তালঝাল তালমিল সব নষ্ট হয়ে যাবে। থাং করে গ্লাসের ধাপ করে শব্দ হয়ে যাচ্ছে, এই হচ্ছে, আপনি নিজেই বুঝে যাবেন। আপনার বাসাতেও যদি আপনার মিসেস, আপনার বাচ্চা, আপনার মেয়ে, আপনার ছেলে যদি ডিসকনসার্টেড হয়ে যায়, তার কাজের মধ্যে কিন্তু এই জিনিসটা আপনি দেখতে পাবেন। সবকিছু দেখা যাচ্ছে যে সবকিছু ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার পার্সোনাল মুড পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম হয়ে যায় ডিসকনসার্টেড হয়ে গেলে। হ্যাঁ, মানে ওই যে যেটা বললাম যে টেবিলের মধ্যে গ্লাস রাখছে, টেবিলের মধ্যে একটা ইয়ে রাখছে, কি বলে, প্লেট রাখছে, যে সাউন্ডটা উৎপাদন হচ্ছে আগে যেরকম রিদমিক হতো, সুরেলা হতো, সেরকম কিন্তু আর হচ্ছে না, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। এটা মনে রাখবেন। ধরেন যে এরা হারমোনিটা বজায় রাখে কিভাবে, ধরেন কেউ একজন চা চাইলো, একদম চা হাজির করে দিল, দেখা যাচ্ছে যে হাজবেন্ড খায় সুগার যুক্ত চা, মাদার ইন ল মানে শাশুড়ি বা শ্বশুর খায় হচ্ছে সুগার ছাড়া চা, যে যেটা চাবে তাকে সেটা হাজির করে দিবে। কেউ ডাকলো, চলে গেল। আমরা ওই যে ভিডিওটা দেখেছিলাম সিপিআর, স্বামী অফিসে যাওয়ার আগে ব্যাগ গুছাই দিচ্ছে, তারপরে কেউ চলে যাবে তাকে আগায় দিচ্ছে, রিক্সা পর্যন্ত ইয়ে করে দিচ্ছে, হ্যাঁ, বাচ্চার টিফিন লাগবে ফটাফট রেডি করে দিচ্ছে, সবকিছু ম্যানেজ করে ফেলতেছে খুব স্মুথ ওয়ে। মজার ব্যাপার হচ্ছে খুব স্মুথ, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা লাইন করে মানে আন্ডারলাইন করে নেন, খুব স্মুথ ওয়েতে সে ইয়ে করবে। আমি একটু ফ্যানটা হয়ে গেছে।
স্মুথ ওয়েতে আপনার সবকিছু ম্যানেজ করবে, একটা টিউনিং থাকবে, টিউনিং রিদম থাকবে। টিউনিং করে না আমরা কোনো কনসার্টে যখন যাই তখন ধরেন আধা ঘন্টা ধরে টিউনিং চলে, সেই টিউনিং এর মধ্যে থাকবে। হ্যাঁ, তার মানে রিদম মানে আপনি কিন্তু আবার মিউজিকের বিট এটা মনে করেন না, এটা আমি বোঝানোর জন্য বলছি। আপনার কাজের মধ্যে খালি মিউজিক বাজাবে, গান শুনবে তা কিন্তু না। হ্যাঁ, সেটা কখনোই না। আপনাকে দেখতে হবে যে সে ফ্যামিলি, তার রিদমটা হলো ফ্যামিলির সাথে তার যে টিউন আছে, প্রত্যেকের জন্য যে তার কেয়ারিংটা আছে, তার কার্সিংটা আছে, সেইটা। হ্যাঁ, ফ্যামিলি মেম্বারদের প্রয়োজনের উপরে নির্ভর করে সে ডান্সিং করবে। কারো যদি কোল্ড ওয়াটার দরকার, তাকে কোল্ড ওয়াটার দিবে, কারো যদি ওয়ার্ম ওয়াটার দরকার, তাহলে সে সেটাই তাকে দেবে। আপনি সেখানেও একটা ডান্স দেখতে পাবেন, মানে কার কি প্রয়োজন, সে প্রয়োজন অনুযায়ী ডান্সটা করবে, সে প্রয়োজন অনুযায়ী সেটাকে প্রোভাইড করবে, এবং সেখানে তো ডেফিনেটলি কেয়ারিং থাকবে। ঠিক আছে, তো এটাই হলো বেসিক্যালি আমি বলতেছিলাম যে ইগনিশিয়ার হট এবং কোল্ড কন্ডিশন। এটা হলো ইগনিশিয়ার হট কন্ডিশন, এটা হলো হটনেস। আমরা হটের বিষয়টা সেদিন বুঝলাম, এটা হলো হট। আমরা বিভিন্ন রাইটারের বইগুলোতে এটাই পাই যে ইগনেশিয়া অ্যাকিউট স্টেটে হট থাকে। অ্যাকিউট স্টেট হচ্ছে তার হট, সে হট পছন্দ করে। ইনিশিয়াল স্টেটে সে সবকিছুকে পসিবল করে নেওয়ার জন্য যা করার সেটা করে, সবকিছুকে প্যালেটেবল করে, প্রীতিময় করে তোলে, সবকিছুকে লাভেবল করে, লাইভ করে, লিভেবল করে, স্মুথ করে কনসার্টের মধ্যে নিয়ে আসে। কিন্তু তারপরেই যখন সে তার মধ্যে ধীরে ধীরে ইরিটেশন চলে আসে, ইরিটেশন কেন আসে সেটা তো আমি আলোচনা করেছি, ইরিটেশন চলে আসে, তখন ডিসকনসার্টেড হয়ে যায়। তখন কি হয়, আর আপনার কাছে আসলে বাদ, এই যে মুখ বন্ধ করে ধুত মাথা নিচু করে না, এরকম এই যে এই জেস্টার গুলা কিন্তু দেখেন মেনে নিতে পারছে না, সে মেনেই নিতে পারে না, মারছে। কি আর করব, এই যে দীর্ঘশ্বাস, তাহলে দেখলেন দীর্ঘশ্বাস কোন স্টেটে আসে। প্রথম একটা হেলদি কন্ডিশনে কিন্তু ইন হেলথ কন্ডিশন আপনি ইগনিশিয়া পেশেন্টের মধ্যে শাইনটা পাবেন না। আমাদের রুব্রিক্স আছে শাইন, তাই না? দীর্ঘশ্বাস ফেলছে এটা কিন্তু পাবেন না। এখন আর তার কিছুই বাঁচলো না, এখন আর বলে কি লাভ হবে, এই কারণে সে একদম এইটা হলো তার মধ্যে চলে আসছে। তো যদি পেশেন্ট এরকম করে তখন দেখবেন তাকে অনেক বিমর্ষ দেখায়। হ্যাঁ, আর আপনি এইরকম একটা পেশেন্ট আপনার চোখের সামনে পেয়ে গেলেন, আপনি খুব এক্সাইটেড হয়ে ইউরেকা ইউরেকা পেয়ে গেছি ইগনিশিয়া পেয়ে গেছি, খুব এনার্জি নিয়ে বলছেন হ্যাঁ আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, হ্যাঁ বলেন কি কি হয়েছে, কি কি সমস্যা আপনার, কি কষ্ট। এরকম যদি আপনি খুব এক্সাইটেড হয়ে যান, সে তো এখন আগে ছিল হট, এখন হয়ে গেছে চিলি, চিলি হয়ে তো আপনিও তো দেখে ফেলছেন। আমি যেহেতু দেখাই দিলাম আপনাকে যে ইগনেশিয়া এরকম করবে আপনার চেম্বারে এসে, আপনি তো ইগনেশিয়া আর আপনি বলা শুরু করলেন কি হয়েছে আপনার, কোত্থেকে কি বলেন, কেন আসছেন, এগুলো বললেন। ইগনেশিয়া একটা উত্তর দেবে না, না সে কি বলবে, না ঠিক আছে, ভালো আছে, ভালো আছে। এই যে এই জায়গাটা, এখানেও একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, গ্রিফ উইথ শাইং, গ্রিফ উইথ শাইং, গ্রিফ উইথ শাইং। ঠিক আছে, এইটা আপনাদেরকে আপনারা দেখতে পাবেন। আপনি যদি সেন্সিবল ইয়া না হন, প্রেসক্রাইবার না হন, তাহলে আপনি যখন ওরকম খুব উৎফুল্ল হয়ে ইগনেশিয়াকে ইয়ে করবেন, না ঠিক আছে বলে দীর্ঘশ্বাস ফেলে দেবে, আপনি তখন এরোবিক্স নিয়ে নিতে পারবেন, মানে আপনার লস নাই, যে দিক দিয়ে যান আপনি ইগনেশিয়া আসতে পারতেছেন। তো ইগনেশিয়ার কথা যদি আমরা এরপরে কখনো বলি, তাহলে প্রথম কি জিনিস আপনার মাথায় আসতে হবে, ইগনেশিয়ার পার্সোনালিটির নাম যদি নিই তাহলে কি আসতে হবে ফার্স্ট, কি বলেন এনিওয়ান? Contradictory activities.
কন্ট্রাডিক্টরি অ্যাক্টিভিটি না, আমি আপনাকে ইগনিশিয়া চিন্তা করতে বললাম। তাহলে তার নেচারের মধ্যে প্রথম কি আসতে হবে আপনার মাথায়? বলেন, আমি আপনাদেরকে মুখস্থ করাচ্ছি পরে যাতে ভিডিও না দেখতে হয়। বলেন দেখি, এনিওয়ান? কনসার্টেড আসবে প্রথমে, কনসার্টেড। কনসার্ট, ঠিক আছে, কনসার্ট। কনসার্ট তো তার অ্যাক্টিভিটিস। আপনাদের মাথার মধ্যে আসতে হবে সেনসিটিভ মোরাল ইমপ্রেশন টু। কি আসতে হবে? মুখস্থ করে নেন। ইগনেশিয়া মানে, আমরা যদি এক লাইন ইগনেশিয়াকে ডিফাইন করতে চাই তাহলে ওটা হতে হবে অবশ্যই সেনসিটিভ মোরাল ইমপ্রেশন টু। যদিও সেনসিটিভ মোরালের মধ্যে অনেকগুলা মেডিসিন আছে, সেটা পরের বিষয়, কিন্তু সেনসিটিভ মোরাল ইমপ্রেশন টু হচ্ছে ইগনেশিয়া। এটা আপনাদের মাথায় রাখতে হবে। ইগনেশিয়া এমন একটা মেডিসিন যে রাইট এবং রং, সঠিক এবং বেঠিক, এটার বিষয়ে খুব কনসার্ন থাকে। সে ভুল করতে পারে, এটা সে যে ভুল করতে পারে, আমি দেখেন ল্যাঙ্গুয়েজটা কি বলছি, সে যে ভুল করতে পারে এটা তার সে কল্পনাতেও আনতে পারে না। এজন্য তার ফ্যামিলিতে যে যে ঘটনা ঘটে যায় ফ্যামিলির মধ্যেই থাকতে হবে। এই যে আপনার সামনে এসে কেন বলে না, ইগনেশিয়া কেন সিক্রেটিভ থাকে, কেন হাইডিং এর মধ্যে থাকে, কারণ এটাই, তার ফ্যামিলির ঘটনাগুলো ফ্যামিলির মধ্যে থাকতে হবে। এগুলো বাইরের জিনিস না, বাইরে বলা যাবে না। বাইরে বলা তার দৃষ্টিতে ভুল কাজ, ভুল বলে বিবেচিত হয়, ইমোরাল বলে বিবেচিত হয়। এই জন্যই আপনি যখন তাকে স্ট্রেসের কথা জিজ্ঞাসা করবেন, আপনি বলেন যে কি ঘটনার পর থেকে আপনার, আমরা বলি না যে কার পর থেকে এটা শুরু হলো, কোন ঘটনা, এই যে অসুখটা হলো এর আগে কি হয়েছিল, এই প্রশ্নগুলো আমরা করি। আমি দেখেন কি কি কোশ্চিন করি, কেস টেকিং এ কি কি প্রশ্ন আসতে পারে আমি কিন্তু সেগুলাও বলে দিই। আমি অনেক আগে কি করতাম জানেন, এই সিক্রেটটা আপনাদেরকে বলে দিই। আমি কাগজে লিখে রাখতাম যে এই প্রশ্ন, আমার মনে থাকতো না, এই প্রশ্নগুলো করব, আমার ড্রয়ারের ওখানে একটা প্যাডের মধ্যে লেখা থাকতো, ড্রয়ারটা টান দিতাম, সেট করা থাকতো, এই কোশ্চিন গুলো আমি করব। প্রথম দিকে এইভাবে আমি আমি করেছি। তো এই প্রশ্নগুলো করতে হয় যে আপনার যে অসুখটা হলো না, এই যে এই ঝামেলাটা হলো, এই যে কোমর ব্যথা, মাথা ব্যথা, তার আগে কি হয়েছিল, কি থেকে আপনি অসুস্থতা আপনার শুরু হয়ে গেল, এই প্রশ্নগুলো লিখে রাখতে হয়। কেস টেকিং আপনাদের ইজি হয়ে যাবে। তো যাক, তখন সে জাস্ট কি করে, মাথাটা নিচু করে, এটাই তো বোঝাচ্ছি, মাথাটা নিচু করে ফ্লোরের দিকে তাকায় থাকতেছে, আপনার টেবিলের দিকে তাকায় থাকতেছে, আর মুখটা একটু, অথবা বলে ঠিক আছে, ভালো আছে, অথবা কি করে ছোট্ট একটা একটা স্মাইল দিয়ে দেয়। মাথা নিচু করলো না, কিন্তু একটা স্মাইলও দিয়ে দিতে পারে। এই স্মাইলটা দেখা শিখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই স্মাইলটা তার ইমোশন ঢাকার জন্য, এই স্মাইলটা তার ইমোশন ঢাকার জন্য, এইটা মাথায় রাখতে হবে। তো এখানে এই মোরালের মধ্যে, ইগনেশিয়ার মধ্যে রং এবং রাইটের মধ্যে কনফ্লিক্টটা কিভাবে চলছিল, কি চলছিল। তো ইগনেশিয়া সেনসিটিভ পারসন, তাই তার সাথে কথা বলার সময় আপনাকে খুব সেনসিটিভ থাকতে হবে এবং সেনসিটিভ হয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। তার চোখের দিকে তাকিয়ে বলুন, সে তো বলবে যে না কিছুই চলছে, কিছুই হয়নি, এমনি ব্যথাটা শুরু হয়ে গেছে, এরকম কিছু একটা বলো। তখন আপনি তাকে একদম ডাইরেক্ট আই টু আই কন্ট্যাক্ট করেন, করে বলেন কিছু তো একটা ছিল, কোনো একটা রং তো, কোনো একটা অঘটন তো ঘটেছে, প্লিজ সেটা বলেন। আপনি খুব আন্তরিকভাবে তাকে জিজ্ঞাসা করেন, দেখবেন অনেক ইগনেশিয়া আপনার সাথে শেয়ার করবে। তবে সে পুরোপুরি হয়তো করবে না, পুরোপুরি এক্সপ্রেস করবে না, বিশেষ করে প্রথম সিটিং এ তো না। হ্যাঁ, কারণ সে মনে করে যে তার হাজবেন্ড, তার শাশুড়ি, তার ননদের কথা সম্পর্কে বলাটা হচ্ছে রং, সেটা আমি করতে পারবো না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রটা তার পারিবারিক বিষয় থেকেই তো এরকমটা হয়। তো যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আপনার শাশুড়ি বা ননদ আপনাকে এত খোঁচা দেয়, এত পিঞ্চিং করে, এত ঝাড়ি দেয়, এত কথা শোনায়, তো আপনি কিছু বলতে পারেন না, সে সরাসরি উত্তর দিবে, এটা লুকাবে না, সরাসরি উত্তর দেবে, না 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 না, আমি কিভাবে তাকে বলতে পারি, আমার শাশুড়িকে আমি কিভাবে কথা শোনাতে পারি, তিনি আমার থেকে বয়সে অনেক বড়, আমি তার উপরে চেঁচামেচি করতে পারি না, সে আমার মায়ের মতো, আমি তার সামনে জোর গলায় কথা বলতে পারি না, এই জন্য আমি সবকিছু মুখ বুঝে সহ্য করি। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন কেন মুখ বুঝে থাকেন, তখন সেই কথাগুলো বলবে। ইগনিশিয়া হলো কি, খুবই আইডিয়ালিস্টিক। আমাদের রুব্রিক্স হচ্ছে আইডিয়ালিস্টিক, আইডিয়ালিস্টিক, আইডিয়ালিস্টিক।
আর একটু আগে যে আলোচনাটা ছেড়ে দিলাম আইডিয়ালিস্টিকটা আমি আসছি, এটা হচ্ছে সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন টু। সেন্সিটিভ হুমায়ুন কবির, ডক্টর হুমায়ুন কবির প্লিজ বলেন। সরি স্যার ফর ইন্টারাপশন, আমি একটু কাজে ছিলাম, ওই জন্য ওই সময় কথা বলিনি বিষয়ের ব্যাপারে। স্যার ওই সময় আমি একটু বিজি ছিলাম, এর জন্য আমি কথা বলি নাই। এই যে হ্যাঁ আপনি বলেন। বললেন যেটা যে প্রথমে যেটা মনে আসতে হবে, সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন। আচ্ছা সেন্সিটিভ মোরালিটির ব্যাপারে সে যেমনটা সেন্সিটিভ, এটা এবং ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, এই দুইটা তো তার ভিতরে সবসময় হ্যাঁ, থাকে। আর ইনজাস্টিস তো থাকবে, আমি জি ইনজাস্টিসের পরের জি ব্যাপার, জি জি ফার্স্ট জি আমি বলেছি। জি জি, এটার সাথে স্যার একটা রুবিক্স আছে, কনসেনসাস অ্যাবাউট ট্রাভেল। হ্যাঁ এই রুব্রিকটা স্যার আমি এটাকে চাবি হিসাবে বা পয়েন্ট হিসাবে ধরি আর কি, বিষয়ের প্রধান অতি বিবেকবান সম্পন্ন, একেবারে যে প্রয়োজনীয় অতিরিক্ত মনে হয় আমার কাছে। হ্যাঁ, ডেফিনেটলি প্রত্যেকটা বিষয় বিষয়, ওই যে বললাম না যে ফ্রেম, আমি আসছি আলোচনাগুলোতে। ধন্যবাদ, আপনি ভালো বলেছেন। তো সেনসিটিভ মোরাল ইমপ্রেশন যেহেতু বললেনই, ওখানে একটু বলি। দেখেন, সেনসিটিভ মোরাল ইমপ্রেশন শুধুমাত্র তো ইগনেশিয়া না, এখানে আরো অনেকগুলো মেডিসিন আছে। মেডিসিনের লিস্ট গুলো দিয়ে দিচ্ছি, দেখেন। এইখানে মেডিসিন আছে আরো কতগুলা, প্রায় 15-16টার মতন। এইখানে দেখেন খুব কাছাকাছি সেকেন্ড গ্রেডে আছে হচ্ছে পালসেটিলা। হ্যাঁ, পালসেটিলা। তো আপনি যদি সতর্ক না থাকেন তাহলে ডেফিনেটলি পালসিটিলার ট্র্যাপে পড়ে যাবেন। পালসিটিলার মধ্যেও কিন্তু আমরা এরকমটা দেখতে পাই। এই এই আলোচনাগুলো করছি অনেকটা এরকম, অনেকখানি দেখা যায়। হ্যাঁ, পালসিটিলার মধ্যে আপনি মাইল্ডনেস পাবেন, ইল্ডিং পাবেন, অ্যাফেকশনেট পাবেন, কেয়ারফুল পাবেন, কমপ্লেনিং পাবেন, ওই যে লুকিং ফ্লোর ওটাও পাবেন। হ্যাঁ, তারপরে কন্ট্রাডিকশন, ইনটলারেন্স কন্ট্রাডিকশন পাবেন। এক গাদা আছে, আমি এক্সট্রাক্ট করিনি, এক গাদা রুব্রিক্স পালসিটিলাতেও আছে, ইগনেশিয়াতেও আছে, একই রকম। কিন্তু এই সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন তো আছেই। কি আবার মজার ব্যাপার কি জানেন, সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে পালসিটিলার মধ্যে সেলফলেসনেস আছে। আমরা এই রাস্টক্স পড়তে যে দেখেছিলাম সেলফলেসনেস, এটাও কিন্তু পালসিটিলার মধ্যে আছে। কি ভয়াবহ রকমের সূক্ষ্ম পার্থক্য করতে হয় চিন্তা করেন একটা মেডিসিনের সাথে আরেকটা মেডিসিনকে। আমরা কত ইজিলি প্রেসক্রাইব করে দিচ্ছি, তাই না? এই মনে হচ্ছে দিয়ে দিচ্ছি যে যাও, এটা তুমি পালসিটিলা খাও, এটা রাস্টক্স খাও, প্লাটিনা খাও, সিপিলিনাম খাও। কিন্তু কতটা মানে একটা থেকে একটা মেডিসিনের একটা চুল পরিমাণের পার্থক্য, সেই পার্থক্য আপনার মাথার মধ্যে রাখতে হচ্ছে। কিন্তু পালসিটিলার মধ্যে যে জিনিসটা আছে এটা খুব মজার, সেটা হলো পালসিটিলাকে আমরা পাই হচ্ছে হিপোক্রিসির মধ্যে। পালসিটিলা আছে হিপোক্রিসির মধ্যে। পক্ষান্তরে ইগনেশিয়া হচ্ছে পুরোপুরি পিওর পারসন। আরেকটা জিনিস আপনি আপনার চেম্বারে একদম প্র্যাকটিক্যাল লাইফে, একদম মানে প্র্যাকটিস লাইফে, প্র্যাকটিক্যাল বলতেছি, প্র্যাকটিস লাইফে আপনি রোগীর মধ্যে দেখতে পাবেন, আপনি যদি পালসেটিলার পারসনকে তার পরিবার নিয়ে পার্থক্য আমরা কিভাবে করি। পালসেটিলার পারসনকে আপনি, পালসেটাও বলতেছে না প্রথমে, সিক্রেটিভ, হাইডিং এর মধ্যেও মনে হয় আছে, সিক্রেটিভে তো আছেই, সেও বলতেছে না। এবার আপনি মনে করলেন যে শালা সরি স্ল্যাং হয়ে গেল, তো ইগনেশিয়া চলে আসছে। ইগনেশিয়াকে তাহলে একটু সেন্সিটিভ ভাবে জিজ্ঞাসা করি। আপনি যে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, আপনি বললেন আরো কথা যে আমাকে খোলামেলা না বললে আমি তো আপনাকে ভালো ওষুধ দিতে পারবো না, আপনার আশাটাই বৃথা হয়ে যাবে। আপনার মতন করে আপনি তাকে বুঝ দিলেন, দেওয়ার পরে আপনি যেই জিজ্ঞাসা করবেন যে আপনার হাজবেন্ডের সাথে আপনার ইয়ে কিরকম, বা আপনার শাশুড়ির সাথে, তখনই পালসেটিলার সাথে সাথে মনে করেন থেমে, সিক্রেটিভ একটু থামলো, পজ দিল, আমার এই লোকটার জন্যই আমার সব কষ্ট, চোখ দিয়ে পানি বাড়ানো শুরু হয়ে গেল, সেকেন্ডও লাগলো না। এবং হাজবেন্ডের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিল। যত কমপ্লেন আছে বলতে শুরু করলো। ভালো করে এটা মাথার মধ্যে রাখেন। পালসেটিলা পড়াইনি আমি, পড়াইনি, সম্ভবত পড়াইনি পালসেটিলা। ইগনেশিয়া কখনোই ডাইরেক্টলি তার হাজবেন্ডের বিরুদ্ধে কমপ্লেন করবে না, শাশুড়ির বিরুদ্ধে করবে না, ননদের বিরুদ্ধে করবে না।
এখন আপনি খুব সেনসিটিভ প্রেসক্রাইবার, আপনি তার সাথে ইমোশনাল একটা, আমরা করি কিন্তু ইমোশনাল কি বলি, আমার ফ্রিকোয়েন্সির সাথে তার ফ্রিকোয়েন্সি ম্যাচ করায় ফেলি। অনেক পেশেন্ট আছে আমাদের সাথে কথা বলতে বলতে এক ধরনের অ্যাফেকশন, এক ধরনের ল্যাব অ্যাফেয়ারের মধ্যে পড়ে যায়। এই লেভেলটা আমরা তৈরি করে ফেলি, এই কানেকশনটা আপনি তৈরি করে ফেলেন, প্রশ্ন করেন, বিভিন্ন কথা বলেন, তখন সে হয়তো কিছুটা বলবে, ঘরের কথা কিছুটা বলবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সে কখনোই ডাইরেক্টলি বলবে না। কখনোই বলবে না যে আমার হাজবেন্ড আমার লাইফের বিগ প্রবলেম, আমার হাজবেন্ডের জন্য আমার এত কিছু, আমার হাজবেন্ডের জন্য এরকম কিছু, এটা কিন্তু বলবে না। এটাই হলো, এইটুকুই শুধুমাত্র ইগনেশিয়ার পালসেটিলার মধ্যে পার্থক্য। খুবই সিক্রেটিভ এরা, খুবই গোপন প্রিয়, সবকিছু সে সহ্য করবে, সবকিছু নিজের মধ্যে রেখে দেবে। আর একটু আগেই বললাম যে এরা আইডিয়ালিস্টিক। আমি বারবারই বলছি আইডিয়ালিস্টিক। হোয়াট ইজ আইডিয়ালিস্টিক? খুবই গুরুত্বপূর্ণ। আইডিয়ালিস্টিক আপনি যদি ডিকশনারি মিনিং করেন, ডিকশনারি মিনিং দিয়ে আইডিয়ালিস্টিক আপনি পেশেন্টের মধ্যে কখনোই আনতে পারবেন না। আইডিয়ালিস্টিক হচ্ছে সে নিজেকে একটা ইমেজ, নিজের মধ্যে একটা ইমেজ তৈরি করে রাখে। এটা আমার ইমেজ, এটা হলো আমার ইমেজ, আমি বজায় রাখছি। আমি ডক্টর কাউসার, আমি একজন হোমিওপ্যাথ, আমি একজন লেকচারার, আমি একজন টিচার, আমি একজন রিসার্চার, আমি একজন ফটোগ্রাফার। এই যে আমার ইমেজ, আমি একটা ইমেজ বজায় রাখতেছি। এই ইমেজ দিয়ে আমি একটা ফ্রেম তৈরি করে রাখছি। ফ্রেম, ওই যে ফ্রেম পেছনের, এই ফ্রেমে বাধাই করে রাখছি। এটা ফ্রেমেই বাধাই করা, আমার যে ইমেজ, এটাকে ফ্রেমেই বাধাই করে রাখার যোগ্য। না 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 না, এই জিনিসটা আমার, এখান থেকে আমি বাইরে হবো না, ফ্রেম থেকে আমি বাইরে আসবো না, এই বাইরে আসাটা আমি কখনো টলারেট করতে পারবো না, এটা আমার মোটেই সহ্য হবে না। মনে করেন আমাদের কাশ্মীর আপা, মাইন্ড করেন না, আবার ইগনিশিয়া, নাসির ভাই বললেন যে আপা চলেন একটু শপিং এ যাই, একসাথে একটু আপনাদের ভালো একটা হোটেলের নাম বলেন, ভুলে গেলাম, এই 10 নম্বর একটা ভালো হোটেলে যাই, যান, বা গুলশানে চলেন এক জায়গায় যাই খেয়ে আসি, রাত 8টার পরে আপনি চলে আসেন, একসাথে চলে যাব। ইগনিশিয়া বলবেন না 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 না, হবে না, ফ্যামিলিতে সন্ধ্যার পরে বের হওয়াটা নিষেধ, আমি যাব না, এটা হবে না। অথচ দেখা যাচ্ছে মানে ইগনেশিয়া বা আমাদের আপার উপরে আর কেউ নাই, উনিই হয়তো প্রধান, কিন্তু তিনি তাকে একটা ফ্রেমের মধ্যে রেখেছে। এটাই হলো আইডিয়ালিস্টিক থিঙ্কিং, এটাই ইগনেশিয়ার আইডিয়ালিস্টিক। ভুল জিনিসকে সে সরাসরি বলবে না না, নো নো, এটা রং, এটা ভুল, অ্যালকোহল খাওয়া যাবে না, ড্রিঙ্কিং করা যাবে না, বেটিং জুয়া খেলা যাবে না, বিড়ি খাবো না, সিগারেট খাবো না, পরীক্ষায় নকল করব না। আমি, আপনি চিন্তা করতে পারেন, এগুলো তো ওপেন ফিল্ডে বলা খুবই রিস্কি, তারপরেও আমার যদি মনে থাকে আমি এডিট করে কেটে দেব। নকল তো কিরকম হয় সেটা তো জানেনি। আমি এরকম স্টুডেন্ট দেখেছি, ছুবে না, আমি এসে আমাকে পারতেছে না, অনেক খুশি, বলেন ভাই কি হয়েছে বলেন, তাহলে স্যার এটা একটু মনে করাই যদি দিতেন, বয়স্ক ব্যক্তি একটু যদি ধরাই দিতেন প্লিজ, অন্যভাবে নিয়েন না, খুব পোলাইটলি। আমি বললাম যে সব কি আমার এত মনে থাকে নাকি, পাশের জনকে জিজ্ঞাসা করেন, বা ওই যে একটু চান চায় দেখেন, দেখে দেখে লেখেন, বলি অনেক সময়, আমরা তো মানুষ তো, না, সে এটা করবেই না, বসে থেকে পুরাটা সময় ইয়ে করে সে খাতা জমা দিয়ে দিয়েছে। আমি এরকম স্টুডেন্ট আমার আছে, আমি দেখেছি এই টাইপের আইডিয়ালিস্টিক, পরীক্ষা নকল করব না, ফেল করব তাও ভালো, আমি নকল করব না। বারবার মোবাইলে ফোন আসছে, কি করি, আমি ধরবো না, সাইলেন্ট করে দিচ্ছি, আসছে আসছে বারবার, এই মিসেস কে বললেন যে একটু ফোন দাও, কলটা রিসিভ করো, করে বলো যে নাই, মোবাইল রেখে চলে গেছে। বউ হচ্ছে ইগনেশিয়া, না বাবা না না না, আমি পারবো না, আমি এটা বলতে পারবো না, আমি মিথ্যা কথা বলতে পারবো না। এরকম আরো অনেক মেডিসিন করে, হ্যাঁ আরো অনেক মেডিসিন করে, এরকম রুব্রিক্সও আছে। যেমন একটা রুব্রিক্স আছে অনেস্ট, আমাদের রুব্রিক্স আছে অনেস্ট, অনেক বেশি অনেস্টি। এর অনেস্ট রুব্রিক্স গুলাতে, এর অনেস্ট রুব্রিক্সটা আপনার যদি কমপ্লিট রেপার্টরি এবং সিনথেসিস রেপার্টরি দেখেন, এই পুরোনো ভার্সন গুলাতে অনেস্টের মধ্যে ইগনেশিয়া নাই, যদিও এখন ঢুকাই দিয়েছে ইগনেশিয়া। এটা ঢুকাই দিয়েছে ভারতীয় একজন ডাক্তার সাহেব, প্রফুল্ল বিজয়কার, অনেক বড় মাপের ডাক্তার, অনেক বড় মাপের ডাক্তার।
হ্যাঁ, উনি এটা ঢুকাই দিয়েছেন, আমি এই কারণে এটাকে মানি যে ডেফিনেটলি এটা হতে পারে। তো ওয়াইফ, আমি মিথ্যা বলবো না, তুমি এরকম করতে পারো না আমার সাথে, আমি পারবো না। এটাই হলো ইগনেশিয়ার আইডিয়ালিজম। একটা ফ্রেমের মধ্যে সে আছে, আউট অফ ফ্রেম সে কিছুই করবে না। মেয়ে গেছে সম্ভ্রান্ত ফ্যামিলি, কি বলে, বড়লোক ফ্যামিলি, ধরেন ঢাকায় সে পড়ালেখা করছে, হোস্টেলে থাকে, মা বাবার তো দেখভালের তো তার নাই, সে ওখানেই আছে। তুমি নতুন একটা শহরে গেছো, সেখানে তো ইউনিভার্সিটিতে পড়ছো, বেসরকারি ইউনিভার্সিটি নর্থ সাউথ, সেখানে পড়ছো, ওখানে তো হাই ক্লাস জায়গা, লেট নাইট পার্টি করে, এনজয় করে, কত কি করে। কিন্তু এই ইগনেশিয়া, সে তার ফ্রেম থেকে বের হবে না। সমুদ্র সৈকতে গেছে, কক্সবাজারে গেছে, কি করে আমাদের, আমরা জায়গায় হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, তাই না? ইগনেশিয়া হলো না, আমি পরবো না, হাফ প্যান্ট পরবো না, শর্ট আমি পরবো না, এটা আমার পোশাক না, আমি বেটার যেভাবে আছে আমি শাড়ি পরেই নামবো সমুদ্রে, কোনো সমস্যা আছে, আমি এটা করবো না। এটা হলো আইডিয়ালিস্টিক। এইটা আপনাদেরকে মনে রাখতে হবে। আইডিয়ালিস্টিক আপনি মানে ডিকশনারি মিনিং দিয়ে আপনি কিন্তু ওইভাবে ইয়ে করতে পারবেন, এটা বুঝতে হবে, বুঝার জায়গা। ঠিক আছে? তো আপনারা এখন বলবেন যে এত ভালো পারসন, এত ওয়ান্ডারফুল পারসন, ওয়ান্ডারফুল ম্যান, ওয়ান্ডারফুল গার্ল, ওয়ান্ডারফুল বয়, ওয়ান্ডারফুল ওম্যান, ওয়ান্ডারফুল ওয়াইফ, এত আইডিয়ালিস্টিক পারসন, তাহলে অ্যাডাল্টারাস রুব্রিক্স এর মধ্যে সে কি করে ঢুকলো? অ্যাডাল্টারাস না, আমি না হলেও 10 বার আপনাদেরকে বলেছি যে বলবো বলবো করে, কিন্তু আসলে রুব্রিক্সটা ব্যাখ্যা আমার করা হয়নি। এটা অত্যন্ত চমৎকার একটা রুব্রিক্স আর কি, অ্যাডাল্টারাস। তাহলে আইডিয়ালিস্টিক পারসন কি করে অ্যাডাল্টারাস এর মধ্যে ঢুকলো? এই দেখেন কন্ট্রাডিকশন কিভাবে আসতেছে, কন্ট্রাডিকশন বারবার, মজার জিনিস। কন্ট্রাডিক্টরি ম্যাটার, কন্ট্রাডিক্টরি নেচারটা, মানে আপনারা একটু এখানে ভাবেন। একদিকে সে অ্যাডাল্টারাস, অ্যাডাল্টারাস মানে কি? যেখানে আমরা এমনি অ্যাডাল্টারি বলতে কি বুঝি, যে একজন পুরুষ দুজনের সাথে একই সাথে রিলেশন মেনটেন করছে, একজন মহিলা 3-4 জনের সাথে ডেট করতেছে, একজন আরেকজনের সাথে এটা মিক্সিং হচ্ছে, তাই না? এটা ইন জেনারেল আমরা ইয়েতে বুঝি, কিন্তু অ্যাডাল্টারাস অনেক ডিপ। এটা এই অ্যাডাল্টারাস দিয়ে একদম বিধাতার সেই লেভেলের এই ব্যাখ্যা আসে, এবং এটা ইউজ করা যায় অনেক অনেক লেভেলে, ওটা হবে কখনো না কখনো। তো তাহলে কি একদিকে অ্যাডাল্টারাস, আরেকদিকে কি বললাম, সেনসিটিভ মোরাল ইমপ্রেশন টু আইডিয়ালিস্টিক। কি করে সম্ভব? হাউ ইট পসিবল? এই যে ফেজ, কন্ট্রাডিক্টরি ম্যাটার, এই এই জিনিসটা কিন্তু ইগনেশিয়াতে দেখা যাচ্ছে। একটা জিনিস এর ক্ষেত্রে, ইগনেশিয়ার ক্ষেত্রে অ্যাডাল্টারিটা, আদার্স যে মেডিসিন গুলো আছে এখানে, যে ক্যালকিরেকা, ক্যান্সারের সবচেয়ে বড় অ্যাডাল্টারাস, ইগনেশিয়া, ল্যাকটিসিস লাইকোডা, মেডো, ফসফরাস, এই ইয়েগুলো যেগুলো আছে, এক একটা কিন্তু এক এক ধরনের অ্যাডাল্টারি করে থাকে। ঠিক আছে? আমরা ওই যে কাবির খান, কাবির খান একটা সিনেমা আছে না, কাবির খান ডাক্তার, কাবির খান এমবিবিএস, বা এই টাইপের একটা সিনেমা আমি অনেকদিন আগে দেখছি, নাম মনে পড়ছে না। ওইখানে শাহিদ কাপুর যে রোলে ছিল, সেটা ক্যান্থারিসের অ্যাডাল্টারাস রূপে, ক্যান্থারিস বা মেডোর অ্যাডাল্টারাস রূপে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, যে ইগনেশিয়া তার অ্যাডাল্ট্রির ক্ষেত্রে যে তার কন্ট্রোলটা পুরোপুরি লুজ করে ফেলছে, বিষয়টা এরকম না। তার কাছে অ্যাডাল্ট্রিটা কিরকম? তার অ্যাডাল্ট্রিটা হচ্ছে মিক্সিং অফ ইমোশন, ইমোশনটাকে সে মিক্সিং করছে, ওয়ান টু ওয়ান যে থট থাকে, হ্যাঁ, সেখানে সে দেখা যাচ্ছে কোন থটটাকে মিক্সিং করে ফেলছে, আবার পরক্ষণে তার কাছে আবার মনে হচ্ছে যে না, এটা মোটে ঠিক না। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন, বোঝানোর জন্য বলছি আর কি। ধরেন যে একটা মহিলা তার হাজবেন্ডকে একদম বাই হার্ট ভালোবাসে,
আর এই ব্রায়োনিয়া টাইপ হাজবেন্ড, অ্যালুমিনা টাইপ হাজবেন্ড, সে বুঝতেই পারে না, হ্যাঁ, যে এই লাভটাকে, তার প্রতি যে অ্যাফেকশন, তার প্রতি যে ভালোবাসা, এটা আমাকেও তো কিছু রেসিপ্রোকাল কিছু ফিরায় দিতে হবে, কিছু রিটার্ন দিতে হবে। কোনো গ্র্যাটিটিউড তার মধ্যে নাই। মহিলা তাকে কেয়ার করে, তার প্রতি যথেষ্ট অ্যাফেকশন, এই বিষয়গুলোর মোটেই তার হাজবেন্ড অ্যাকনলেজ করে না। মহিলার হলো যে আমি শুধু তার জন্যই থাকছি, আমার জন্যই সংসারটা চলছে, কিন্তু হাজবেন্ড আমাকে মোটেই গোনে না। তো ভালোবাসার মানুষের কাছে ইগনেশিয়ার এক্সপেকটেশন কি কি থাকে? ভালোবাসার মানুষ তার পার্টনারের প্রতি ইগনেশিয়া কি এক্সপেক্ট করে, এটা একটু জানা দরকার। সে তার এক্সপেকটেশন হলো, আরে বাবা আমি তোমার জন্য এত কিছু করছি, তোমার সব কিছু করছি তোমার মায়ের জন্য, তোমার জন্য তো, তোমার মায়ের জন্য করছি, তোমার বোনের জন্য করছি, তোমার ভাইয়ের জন্য করছি, তুমি তো আগে, সবকিছু তো তোমার জন্য ডেডিকেটেড। আমি তোমাকে চাই, অন্তত পক্ষে তুমি এইটুকু কনসিডার করো, অন্তত পক্ষে তুমি ছোট্ট একটা অ্যাকনলেজ তো করো, তুমি এইটুকু তো বলো যে হ্যাঁ তুমি করেছো। তুমি একটা বারও বললা না। এই যে এরকম কন্ডিশন তাকে ইরিটেশন তৈরি করে দিচ্ছে। এটা থেকে কি হয়, এরকম কন্ডিশন থেকে সে হার্ট হচ্ছে, কারণ আমার হাজবেন্ড কিন্তু একটু তো বলতে পারতো, সে বললো না। কিন্তু এই বিষয়টা সে কারোর সামনে প্রকাশও করছে না, সিক্রেটিভ নেচার, হাইডিং হারসেলফ, এই নেচার গুলার জন্য সে একটা ফ্রেমের মধ্যে আছে। আমি ফ্রেমের বাইরে যে হাজবেন্ড সম্পর্কে তো অন্য কাউকে কিছু বলতে পারি না। আমার ফ্রেমটা হচ্ছে আমার মোরাল, এই জন্য আমি হাইড করছি, হাইডিং হিমসেলফ। কিন্তু কোনো পার্সন, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে হয় কোনো ফিজিশিয়ান, খুবই সেন্সিটিভ ফিজিশিয়ান, যদিও মানে আমার দৃষ্টিতে এরকম সেন্সিটিভ ফিজিশিয়ান আমরা তো আসলে চাপের মধ্যে থাকি, আমরা ওইভাবে নিই না, কিন্তু হওয়া উচিত। এইরকম একজন ফিজিশিয়ান বা তার কোনো ফ্রেন্ড, মেলা দিন পরে দেখা, বা তার ফ্যামিলির সাথে জড়িয়ে আছে, বা কোনো আত্মীয় স্বজন, যে কেউ হতে পারে, যদি তাকে ফিল করে এবং তাকে যদি বলে যে ও যথেষ্ট করছো, এত খাটনি খাটো তুমি এই পরিবারের জন্য, তুমি কত কি করছো, আর এরা তোমার দিকে একটু দেখে না, একটু অ্যাকনলেজ করে না, ন্যূনতম অ্যাফেকশনটাও দেখাচ্ছে না, তুমি অনেক করে ফেলেছো। এই একটা সেন্টেন্স পারে তাকে চেঞ্জ করে দিতে। আপনি ডাক্তার, আপনি যদি এই সেন্টেন্সটা তাকে বলে দেন, এই পার্সনের চিন্তা চেতনা পুরো ডাইভার্ট হয়ে যাবে, পুরা মানে কি বলবো, চেঞ্জ হয়ে যাবে। সে তখন ফিল করবে, আরে বাপরে বাপ, কি বিষয়, আমার হাজবেন্ডের সাথে 20-25 বছর ধরে আমি বিয়ে করছি, আর এই ডাক্তার ইনি আমাকে 20-25 মিনিটের মধ্যে বুঝে ফেললো। আমার পরিবারের কাছে, আমার হাজবেন্ডের কাছে, আমার শ্বশুর বাড়ির লোকজনের কাছে আমি কি চাই সেটা সে বুঝে ফেললো 20 মিনিটে। ইস, এই লোকটা যদি আমার হাজবেন্ড হতো। এই ফিলিংসটা কিন্তু তার মধ্যে তৈরি হয়ে যায়। ইগনেশিয়া পেশেন্ট কিন্তু খুব সহজেই এটা এই ফিলিংসটা তার মধ্যে জাগ্রত হয়ে যায়। আমার হাজবেন্ডটা যদি এরকম, ইনি যদি আমার হাজবেন্ড হতো, আমি আমার হাজবেন্ডের জন্য পুরা জান হাজির করে ফেলেছি, আর এই মানুষটা আমাকে 20 মিনিটের মধ্যে বুঝে ফেললো, আর সে আমাকে 20 বছর ধরে বুঝতে পারলো না। আমি তার কাছে তো অন্য কিছু চাই নাই, একটু অ্যাকনলেজ চেয়েছি। ইনি যদি আমার হাজবেন্ড হতো, এই যে অ্যাডাল্টি থট তার মধ্যে আসলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে সে কিন্তু অ্যাডাল্টি থট আসলো মানে আপনার প্রতি এফেক্টেড হয়ে আপনার সাথে জড়িয়ে গেল রিলেশনে, সেটা কিন্তু সে করবে না। কারণ ওই যে ফ্রেম, তার তো ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে তো বর্ডার লাইন আছে, সে বর্ডার লাইনটা ক্রস করবে না, আউট অফ ফ্রেম আসবে না। তার লিমিটেশন, তার বাউন্ডারিটা সে চেনে জানে। ইটস ওকে, আপনি বুঝেছেন, খুব ভালো, আপনার মতন মানুষই হয় না, কিন্তু থ্যাংক ইউ, আপনি ওখানেই থাকেন। তাহলে আমরা এখানেও কিন্তু ইগনেশিয়ার মধ্যে কন্ট্রাডিক্টরি রূপ দেখতে পাইলাম। একদিকে কি ইল্ডিং, তারপরে আর কি দেখলাম, আইডিয়ালিস্টিক বিষয়, তাই না? তারপরে কি মাইল্ডনেস, আর অন্যদিকে সে কি হচ্ছে, ডিস্ট্রাকটিভ হয়ে যাচ্ছে,
ডিফাইন্ড হয়ে যাচ্ছে। আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, ডিস্ট্রাকটিভ অফ ক্লোথস। ক্লোথস মানে কি? পোশাক। রেগে গেলে আমরা কি করে? পোশাক ছিঁড়ে ফেলি। তো মহিলা কি করছে? ফ্যামিলির জন্য সবকিছু টিউন করতেছে, রিদম মেনটেন করছে, ডান্সিং করছে, মাইল্ড হচ্ছে, সবকিছু সহ্য করে, ঠিক আছে ঠিক আছে আমি করে দিচ্ছি, আমি আরো সহ্য করছি, আমি আরো বেশি সহ্যশীল। এইভাবে দীর্ঘ সময় অতিবাহিত করার পরে তার মধ্যে অনেক হোপ থাকে, কিন্তু একটা সময় তো আর পারলো না, সে ডিসকনসার্টেড হয়ে গেল। এবার ছি বলে মাথাটা ইয়ে করলো, সে ডিফাইন্ড হয়ে গেল। এইরকম একটা পরিস্থিতিতে ইগনেশিয়া কিন্তু তার কাপড়ও ছিঁড়ে ফেলতে পারে রেগে যে, বা আপনারও কাপড় ছিঁড়ে ফেলতে পারে। এই কাপড় ছিঁড়াটাকে কিভাবে ইউজ করা যায়, আমি এটাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। এই রুব্রিক্সটা, রুগী তো এসে বলবে না যে আমি তো কাপড় ছিঁড়ে ফেলি ডিস্ট্রাকটিভ হয়ে, রেগে যে আমি কাপড় ছিঁড়ে ফেলি। এই ক্ষেত্রগুলোতে বলবেন না। ইগনিশিয়ার ক্ষেত্রে আপনারা এটাকে কিভাবে ব্যবহার করতে পারবেন? ধরেন যে আহ, মহিলা সব কাজ করছে, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, ননদের জন্য, দেবরের জন্য। দেখা যাচ্ছে যে শাশুড়ি অনেক নির্যাতন করে, কথাবার্তা শোনায়, হাজবেন্ডকে লাগায়, কিচ্ছু বলে না, সে সময় দিচ্ছে, ধৈর্য করছে। তো হ্যাঁ ঠিক আছে, একটা সময় সংশোধন হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে, তার জন্য করে যাচ্ছে, কেটে যাচ্ছে। আম্মা আপনার জন্য এটা বানায় দেয়, আপনার পায়ের ব্যথা একটু দেন, টিপে দিই, কোমরে একটু সেঁক দিয়ে দিই, আপনার কাপড় ধুয়ে দিই, ইস্ত্রি করে দিই, চলছে। হচ্ছে না, হচ্ছে না। এবার সে ডিফাইনটা হয়ে যাচ্ছে, ডিসকনসার্টেড হচ্ছে একটা বিষয়, আরেকটা ইয়ে থেকে কোনো ডিফাইন্ড হয়ে যাচ্ছে। ডিফাইনটা কিরকম? মনে করেন যে হাজবেন্ড ওয়াইফ কথা বলতেছে, উত্তপ্ত কথার বিনিময় চলছে, শাশুড়ি মাঝখানে ঢুকে পড়লো, এসে কথা বলতে যাচ্ছে, ঝগড়া করতে যাচ্ছে, দুটো কথা শোনাতে যাচ্ছে। আম্মা প্লিজ চুপ, আপনি আর একটা কথা বলবেন না, আমি এখন আমার হাজবেন্ডের সাথে কথা বলছি। এই স্টেজে তার সেন্সিটিভিটি এবং মোরাল থাকতেছে না, মোরাল কিন্তু সে দূরে ফেলতেছে, মোরালটাকে সে ছিঁড়ে ফেলছে। ঝগড়া করে সে কাপড়টা ছিঁড়ে ফেলছে, একটু মিলান। হ্যাঁ, এটা অনেক ডিপ সেন্সেশনের জায়গা, সহ মানে ভাষা ভাষা শুনলে বুঝতে পারবেন না। সে তো একটা পোশাকের মধ্যে ছিল, পোশাকটা তার কি পোশাক ছিল? তার পোশাক ছিল মোরালের পোশাক। তার পোশাকটা কি ছিল? মাইল্ডনেসের পোশাক। তার পোশাকটা কি ছিল? সেন্সিটিভিটির পোশাক। সেইটা সে রাখলো না, সেটাকে সে ছিঁড়ে ফেলো। স্টপ, আপনি ওখানেই থাকেন, প্লিজ ওখানেই থাকেন। ঠিক আছে, সে ইরিটেট হয়ে গেছে। এখন ইরিটেট হয়ে তাকে কেউ থামাতে পারবে না। আমি যে দ্বিতীয় কেসটাতে যেটা বললাম, মহিলা কি ইরিটেট হয়ে সে রক্তাক্ত করে ফেলছে, দুইবার মারামারি, ফাটাফাটি। এরকম ক্যারেক্টার, এরকম নেচারও আপনি ইগনিশিয়া পেশেন্টের মধ্যে পাবেন। তো ঠিক আছে, আজকে অনেক হলো।